তোর এই চোখের পানি এখন আমায় আর গলাতে পারবে না। খুব শখ ছিল না রুহানকে বিয়ে করার, কিন্তু তা আর হচ্ছে না, কেননা আমি তা হতে দিব না। তোকে তো আমাকেই বিয়ে করতে হবে, আর আমারই হতে হবে, কেননা তুই যে শুধুই আমার। আর আমি ভালো করেই জানি আমার জিনিস আমাকে কি করে আদায় করে নিতে হয়। কথায় আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, সো গেট রেডি বিং মাই। এই বলে আরুষ আমায় ধাক্কা দিয়ে রুম থেকে চলে যায়। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আমার ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিছুক্ষণ আগে সবাই গোল হয়ে বসে আছে, কি করবে না করবে কিচ্ছু বুঝতেছে না। আগেই কইছিলাম ছেলে মেয়ে গো এমন অবাধ মেলামেশা ভালো না। তখন তো বলছিলে কিছু হয় নাই, এখন দেখো বর্গ কথা না শুনলে কি হয়। আহমা চুপ করো তো, এখন এসব না বলে কি করা যায় তা ভাবো। দেখেন ভাই, আমার সাইরাকে আগে থেকেই পছন্দ, তাই ওকে আমার বাড়ির বউ করতে আমার কোনো সমস্যা নেই। মেহমানদের না হয় আমরা সামলিয়ে নিব, কিন্তু রোহানের পরিবারকে কি জবাব দিব? ওরা যখন একে অপরকে ভালোবাসে সেখানে তো আমাদের কিছুই করার নেই। উল্টা এখন যদি আমরা সায়রাকে জোর করে বিয়েটা দিই তাহলে 3 জনের জীবনে নষ্ট হবে, এতে কেউ খুশি থাকবে না। একদম ঠিক, আমার কাছে এক বুদ্ধি আছে। আমরা ওদের এখন ঘরোয়াভাবে বিয়ে করিয়ে দিই, আর রুহানের পরিবারকে বলবো যে তারা আমাদের না জানিয়ে পালিয়ে বিয়ে করে আসছে। আমার কাছে এটাই ভালো মনে হয়। দোষ করবো পোলা পাইনরা, আর এর দায়ভার নিব বড়রা। যত সব। দাদির কথা কেউ কানে না নিয়ে সকলে নিজের কথায় ব্যস্ত হয়ে পড়ে, কেননা সময় খুবই অল্প আর কাজ অনেক বেশি, তাই সকলেই বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়ে। বর্তমানে সায়রা বউ সেজে বসে আছে, পাশেই আরুষ বসা। আরুষ নীল কালারের পাঞ্জাবি পরেছে, চুলগুলো স্পাইক করা, হাতে ঘড়ি, সাদা আলতো গায়ে নীল পাঞ্জাবিটা একদম ফুটে উঠেছে, যেন তারই জন্য এই রংটা তৈরি। বেশ লাগছে তাকে, সায়রাও কম কিসে। নীল বেনারসিতে অপরূপ লাগছে তাকে। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে নীল রেশমি চুড়ি, গলায় হার, একপাশে খোপা করা, আর মাথায় ঘোমটা। সব মিলিয়ে তাকে আরুষের বউই লাগছে। বেশ মানিয়েছে দুজনকে একসাথে। সামনে কাজী বসে আছে, কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানো শুরু হয়ে যায়। আরুষকে কবুল বলতে বললে সে বলে দেয়। যখন সায়রাকে কবুল বলতে বলা হয় তখন সায়রা কিছু না বলে চুপ হয়ে থাকে। তা দেখে সকলে বলে কবুল বলতে, কিন্তু কাজ হয় না। তখন আরুষ সায়রার কানের সামনে এসে বলে, এত ঢং না করে কবুল বলে দে, তা না হলে আমি কি করতে পারি তা তোর ধারণার বাইরে নয়। অতঃপর আর কি, সায়রা বাধ্য হয়ে কবুল বলে দেয়। আরুষ আর সায়রার বিয়ে সম্পন্ন হয়। রাতের বেলা যে যার রুমে শুয়ে আছে, চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান। এর মধ্যে এক চাপা কান্নার কণ্ঠ ভেসে আসছে কানে, আর তা আসছে সায়রার রুম থেকে। সায়রা খাটে বসে নিঃশব্দে কান্না করেই চলেছে। তার শ্বাস যেন বন্ধ হয়ে আসছে, এক তীব্র যন্ত্রণা হচ্ছে তার মধ্যে। কেননা সামনের সোফাতে আরুষ পায়ের উপর পা তুলে একের পর এক সিগারেট খেয়েই চলেছে। তার সিগারেটের ধোঁয়ায় সায়রার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু তাতে আরুষের কিছুই যাই আসছে না, বরং সায়রার কষ্টটা যেন তার ভিতরে জ্বলা আগুনকে শান্ত করছে। সিগারেটের শেষ টান দিতে দিতে হাতে এক বোতল পানি নিয়ে আরুষ সায়রার দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে সায়রার মুখের একদম কাছে চলে আসে। তারপর সায়রার মুখের মধ্যে সিগারেটের ধোঁয়াগুলো ছেড়ে দেয়। সায়রা গন্ধটা সহ্য করতে না পেরে কাশতে থাকে। দম বন্ধ হয়ে আসছিল, এই বুঝি দম বন্ধ হয়ে মারা যাবে। সিগারেটের গন্ধ সায়রা বরাবরই সহ্য করতে পারে না, তার উপর সিগারেটের ধোঁয়াতে সায়রার দম বন্ধ হয়ে আসছে। বেশিক্ষণের মধ্যে থাকলে সায়রার শ্বাসকষ্ট হয়ে যায়, আর তা আরুষ জানে। জেনে শুনে সে এমন করছে তা বুঝতে সায়রার আর বাকি রইল না। সায়রা অনবরত কাশতেইছে, কাশি থামার নামই নেই। তা দেখে আরুষ বলে ওঠে, কিরে, কষ্ট হচ্ছে বুঝি? পানি খাবি? সায়রার সাথে সাথে মাথা নাড়ায় আর পানির বোতলটা নিয়ে নিতে নেয়, কিন্তু নেওয়ার আগেই আরুষ তা সরিয়ে ফেলে। আরুষের ঠোঁটের কোণে এক চিল্লি হাসি ফুটে ওঠে। তারপর সে বলে, তোকে পানি দিতে পারি, কিন্তু এক শর্তে। আমি করুণ চোখে তার দিকে তাকিয়ে থাকি। কি শর্ত দেবে আল্লাহ ভালো জানে। আমি তোকে একটু পর যা যা বলবো তোকে ঠিক তাই তাই করতে হবে। আমার কথার উপর কোনো কথা বলতে পারবি না। কি রাজি তো তুই? রাজি না হলে কিন্তু পানি পাবি না। এইদিকে সায়রার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে। এখন যদি পানি না পায় তাহলে তার অবস্থা কাহিল হয়ে যাবে। তাই সে মাথা নেড়ে সব সাজিয়ে দেয় যে রাজি আছে। আর সে মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে, আর সে সায়রাকে পানির বোতল এগিয়ে দেয়। সায়রা পানি পেয়ে এক ঢোকে পুরো বোতল শেষ করে ফেলে। এখন কিছুটা স্বস্তি লাগছে। তা দেখে আরুষ বলে ওঠে, তাহলে শোন, তোকে কি করতে হবে। রুহানের পরিবারের সামনে আমি আর
আরুষ বসে আছি, তার মধ্যে রুহানের দৃষ্টি আমার দিকে অটুট। শুধু রুহানেরই বা কেন, ওর পুরো পরিবারের দৃষ্টি আমাদের দুজনের উপর, আর থাকবে নাই বা কেন। আরুষ আমার কোমর জড়িয়ে ধরে আমার সাথে লেগে বসে আছে। এটা আমার অস্বস্তি লাগলেও কিছু করার নেই। রুহানের পরিবারকে আগেই জানানো হয়েছে আমাদের বিয়ের কথা। যেভাবে বড়রা প্ল্যান করেছিল ঠিক সেভাবে তাদের মতে আমি আর আরুষ পালিয়ে বিয়ে করেছি। তাতে তারা বেশ রেগে যায়, কিন্তু রুহান কিছুতেই মানতে চাইছে না যে আমার বিয়ে আরুষের সাথে হয়ে গিয়ে। সে ওইদিকে পাগলামি শুরু করে দিলে তার পরিবার বাধ্য তাকে আমাদের বাসায় নিয়ে আসে। আর এখানে এসে দেখে আমি আর আরুষ একই রুম থেকে বের হচ্ছি। আর যখন তাদের সামনে যাওয়া হয় তখন আরুষ আমার কোমর জড়িয়ে ধরে। রুহান তো বিশ্বাসই করতে পারছে না আমি এমন করেছি, কেননা আমি যে ওর হাতের পুতুল, তার হাতের পুতুল যে এমন এক এলাহি কাণ্ড করেছে তা সে বিশ্বাসই করতে পারছে না। এইদিকে রুহানের বাবা মা সায়রার মা বাবাকে ইচ্ছে মতো কটু কথা শোনাচ্ছে, আর সায়রার বাবা মাও তেমন কিছু বলছে না। কেই বা বলবে তারা, তাদের বলার চেয়ে কিছু নেই। রুহানের মা সায়রাকে যা নয় তাই বলেছে। শেষে যখন তিনি বলে উঠলেন, এমন নষ্টামে আমি একটাও দেখিনি। নিজের বিয়ের 1 সপ্তাহ আগে নিজের খালাতো ভাইয়ের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারে, সে সব করতে পারে। না জানি কত ছেলের সাথে মনে ঘুরেছে, নষ্ট মেয়ে জানি কোথাকার। এতক্ষণ চুপ থাকলেও শেষের কথাগুলো যেন ওর গায়ে লেগে যায়। সে ভরকে উঠে বলে, একদম বাজে কথা বলবেন না। আপনি যাকে কথা শোনাচ্ছেন সে এখন আমার স্ত্রী। সে এখন সায়রা রহমান নয়, সে এখন সায়রা আরুষ খান। সো বি পোলাইট উইথ হার। আমার স্ত্রীকে এসব বলার কোনো অধিকার নেই আপনার। যদি বেশি কথা বলেন তাহলে আপনাদের অবস্থা কি হবে তা আপনারা ভাবতেও পারবেন না। ভুলে যেন না, আপনাদের কোম্পানি 60% শেয়ারের মালিক আমি। তাই আমি যদি চাই আমার 1 মিনিটও লাগবে না আপনাদেরকে রাস্তায় এনে দিতে। সো পরের বার আমার স্ত্রীর সম্পর্কে কিছু বলতে গেলে সাবধানে কথা বলবেন। আর এখন আপনারা যেতে পারেন। আপনাদের যে বিষয় জানানোর ছিল তা জানানো হয়ে গিয়েছে। ইউ ক্যান মে লিভ নাও। এতক্ষণ আমি নিঃশব্দে কান্না করছিলাম, না চাইতেও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। কিন্তু আরুষের কথা শোনার সাথে সাথে আমার কান্না অফ হয়ে যায়। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকি। আমার ভিতরে এক ঝিলিক আশা ভর করেছিল। মনের মধ্যে এই কথা বারবার উকি দিচ্ছিল যে আরুষ হয়তো এখনো আমায় ভালোবাসে। এইদিকে রুহানের বাবা বুঝতে পারে এখন কিছু বললে সে সব হারাবে, তাই সে তার স্ত্রীকে চুপ করে থাকতে বলে আর এইখান থেকে চলে যেতে চান। রুহানের বাবা তার স্ত্রীকে বোঝান যা হয়েছে হয়ে গিয়েছে, এখন তাদের কিছু করার নেই। এখন তাদের যতটুকু সম্মান আছে তা নষ্ট করার মানে হয় না, তাই এখান থেকে চলে যাওয়াই বেটার। এতক্ষণ রুহান চুপচাপ বসেছিল, কিন্তু যখন তারা চলে যেতে নিবে এমন সময় রুহান বলে ওঠে, আমি সায়রা এর সাথে একা কিছু কথা বলতে চাই। প্লিজ কেউ মানা করবেন না, এটা আমার রিকোয়েস্ট। কিছু প্রশ্নের উত্তর জানা আমার খুব জরুরি। রুহানের এই কথা বলার সাথে সাথে আরুষের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। সে যেন এই টাইমেরই ওয়েট করছিল যখন রুহান এই কথাটি বলবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি আমার সাথে কথা বলতে পারবে, কিন্তু তা আমার সামনে, বাকি কেউ থাকবে না। ঠিক আছে। রুহানের কথা বাড়ালো না, কেননা সে আরুষকে হারে হারে চেনে। সে যত যাই বলুক না কেন আরুষ সায়রাকে একা তার সাথে ছাড়বে না। এই বলে আরুষ আমার হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে যায়। পিছে পিছে রুহানও চলে আসে। ছাদে এক কোণায় দাঁড়িয়ে আছি আমি, আরুষ, রুহান, তিনজনের মধ্যে পিন নীরবতা, কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎ রুহান আমার হাত দুটো ধরে বসে। আমি তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দেই। একবার আরুষের দিকে তাকাচ্ছি আর একবার রুহানের দিকে। আরুষ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, তা দেখে আমি কয়েক দফা ঠকি আর আস্তে করে নিজের হাত সরিয়ে নিই। তা দেখে রুহান আর চোখে আরুষের দিকে তাকিয়ে আমায় বলে, কেন করলে এমন আমার সাথে? আমি জানি তুমি স্বেচ্ছায় এমন করোনি। নিশ্চয় আরুষ তোমায় ধমকিয়েছে, ভয় দেখিয়ে তোমায় উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ের জন্য জোর করেছে, তাই না? বলো। সায়রা একবার আরুষের দিকে তাকিয়ে নেয়, দেখে আরুষ সায়রার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে সায়রা বলা শুরু করে, একদম না, আরুষ আমায় কিছু বলেনি, না আমায় ধমকিয়েছে আর না আমায় ভয় দেখিয়ে বিয়ে করেছে। আমি স্বেচ্ছায় ওকে বিয়ে করেছি, কেননা আমি ওকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আর এটা তোমার অজানা না। তুমি তো নিজেই ওর হাত ছেড়ে আমার হাত ধরেছিলে, তাহলে এখন কেন মাঝপথে এসে আমার হাত ছেড়ে দিলে? সেম রিজন। আমি যে কারণে আরুষের হাত ছেড়ে তোমার হাত ধরেছিলাম, সেই একই কারণে আজ আমি আবার আরুষের হাত ধরেছি। আর এমনিও তোমার সাথে আমার জমবে না। তোমার আমার মধ্যে সেই কথাটা নেই যেটা আরুষ আর আমার মধ্যে আছে। আর এমনিও আমাকে তোমার থেকে বেশি হ্যাপি লাগবে। অ্যান্ড আই থিঙ্ক আরুষ ইজ বেস্ট চয়েস ফর মি, রাইট না জান?
আরুষ তখন সায়রার কোমর জড়িয়ে ধরে তার সাথে একেবারে মিশিয়ে বলে, ইয়া রাইট জান। এটা বলার সাথে সাথে সাইরা আমার গালে একটা কিস করলো। কি দেখলি তো সাইরা তোকে কিভাবে ধোকা দিল। দেখা হয়ে গেলে এখন যা, আমি আমার ওয়াইফের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। সো ডোন্ট ডিস্টার্ব আস। সে একই কাজ তুমি আমার সাথেও করলে। ছি, তোমার থেকে আমি এটা আশা করিনি। তুমি আশা করলেও কি না করলেও কি, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, ভালো থেকো। এই বলে রুহান চলে যায় আর সায়রা চুপ করে দাঁড়িয়ে থাকে। নিজের মনের মধ্যে এক অন্যরকম ভয় কাজ করছে। না জানি এখন রুহান কি করে। ওর জন্যই আজ এত কিছু হচ্ছে। আজ ওর জন্যই আমি আরুষের থেকে দূরে। আবার না জানি সেই একই কাজ করে। আমি যখন এইসব ভাবছিলাম তখন পাশে তাকিয়ে দেখি আরুষ মুচকি হাসছে। বাহ, ভালোই তো অ্যাক্টিং করতে পারিস। এত সুন্দর অ্যাক্টিং এর জন্য তো তোকে অস্কার পাওয়া উচিত। আমি ঠিক যেভাবে বলেছি তুই ঠিক সেভাবেই করেছিস। আই অ্যাম প্রাউড অফ ইউ। সেদিন রাতে আরুষের এই শর্ত ছিল যে রুহান যখন ওর সাথে একা কথা বলতে যাবে তখন সে আরুষের সাথে হ্যাপি হওয়ার নাটক করবে আর বোঝাবে যে যা হয়েছে ওর স্বেচ্ছায়। আর ওকে আরুষের সাথে মিলেই ধোকা দিয়েছে, কেননা আরুষ আগে থেকেই জানতো রুহান সায়রার সাথে একা কথা বলতে চাইবে। তোমার শর্ত তো আমি পূরণ করেছি। রুহানের সামনে দেখিয়েছি এইসব আমার ইচ্ছায় হয়েছে। আর আমি তোমার সাথে যা করেছি সেই একই কাজ ওর সাথেও করেছি। এইবার খুশি তো? আরুষি মুচকি হেসে সায়রার হাতটা পিছনের দিকে মুচড়ে ধরে বলে, না, আমি খুশি না। তোর দেওয়া আঘাত আর কষ্ট আমায় খুশি থাকতে দেয় না রে। বড্ড জ্বালাই। তোর সে ধোকার দহনে পুড়ছি আমি, যা আমাকে শেষ করে দিচ্ছে। এখন থেকে তুইও এই একই দহনে পড়বি। তৈরি হয়ে আয় আরুষের দহনে নিজেকে পুরাতে। এই বলে আরুষ সায়রাকে ছেড়ে চলে যায় আর সায়রা তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। নিজের হাত কচলাতে কচলাতে বলে, তোমার দহনে তো আমি অনেক আগে থেকেই পুড়েছি আরুষ। তুমি কি জানো তোমার দহনে আমি আরো আগেই পুড়ে ছাই হয়ে গিয়েছি। তোমার ভালোবাসার দহনে পুড়েছি আমি, তোমার ঘৃণার দহনে পুড়েছি। তুমি যতটা না কষ্ট পেয়েছো তার চেয়ে শতগুণ বেশি কষ্ট আমি পেয়েছি। তিলে তিলে শেষ হয়ে গিয়েছি। তুমি যদি আসতে আর একটু দেরি করতে তাহলে হয়তো আমার পেতেই না। তুমি কেন, কেউ পেত না আমায়। পাড়ি দিতাম না ফেরার দেশে। তোমার সাথে করা ভুলের শাস্তি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কেননা যে জীবনে আমি তোমায় পাবো না সেখানে এই জীবন রেখে কি লাভ। আমি তোমার না হলে যে কারোর হতে পারতাম না, কিন্তু না, আজ আমি তোমায় পেয়েছি। অনেক ভুল করেছি, আর না, তোমায় সব সত্য বলে নতুন করে জীবন শুরু করব। সকল ভুল বোঝাবুঝি দূর করব, তাও খুবই জলদি। দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। আজ আমার আর আরুষের বিয়ে। ভাবতেই মনের ভেতর এক ভালো লাগা কাজ করছে, কেননা আমার ভালোবাসার মানুষের সাথেই যে আজ আমার বিয়ে হচ্ছে। কিন্তু আমি তাকে ভালোবাসলেও আদৌ কি সে আমায় ভালোবাসে? আদৌ কি আমি তার ভালোবাসার মানুষ আছি, নাকি ঘৃণার মানুষ হয়ে গিয়েছি জানি না। এই 1 সপ্তাহ আমি আরুষের সাথে কথা বলার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আরুষ আমার সাথে কথা বলতে নারাজ। খালি দূর দূর পালিয়ে বেড়ায়। কিন্তু আজ সে আমার থেকে দূরে যেতে পারবে না। তাকে আজ পুরো সত্যিটা জানিয়ে রাখবো, আর আজই এক নতুন জীবনের শুরু করব। পেছনের সকল গ্লানি ভুলে ভালোবাসার মানুষটির হাত ধরে সামনে পা বাড়াবো। দুপুরবেলা বউ সেজে স্টেজে বসে আছে সায়রা। আজ লাল রঙের লেহেঙ্গা পরেছে, সাথে হেভি মেকআপ, সাথে ম্যাচিং অর্নামেন্টস, হাত ভর্তি লাল চুড়ি, সাইডে একটা খোপা করা, তার মধ্যে কাঠগোলাপ। কাঠগোলাপ পরাপরই আরুষের পছন্দ। একবার সে বলেছিল যে তাদের বিয়েতে যেন সায়রা খোপায় কাঠগোলাপ লাগায়। তাই তো আজ সায়রা তার ইচ্ছে পূরণ করেছে, নিজেকে পুরোপুরি আরুষের মনের মতো করে সাজিয়েছে। এর মধ্যে সায়রার ফ্রেন্ড জান্নাত এসে তার পাশে বসে। জান্নাতকে দেখে সায়রা জড়িয়ে ধরে, জান্নাতও সায়রাকে জড়িয়ে ধরে। তারপর, যা, তাহলে তুই অবশেষে তোর ভালোবাসার মানুষকেই পাচ্ছিস। হ্যাঁ, কিন্তু ভাইয়াকে তুই সব সত্যি বলেছিস যে তুই কেন এমন করেছিলি? কেন তুই ভাইয়ার হাত ছেড়ে ওই বজ্জাত পোলা রোহানের হাত ধরেছিলি? জান্নাত হচ্ছে সায়রার বেস্ট ফ্রেন্ড, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড কম বোন। সায়রা আর আরুষের ব্যাপারে সে শুরু থেকেই জানে, আর ওদের মধ্যে কি হয়েছিল তাও জান্নাতের অজানা নয়। সে জানে সায়রা কেন আরুষের সাথে এমন করেছিল। বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে শুনতে নারাজ। জানুসই তো ও কেমন। দেখ সায়রা, খুব বেশি দেরি হওয়ার আগে ভাইয়াকে সব বলে দে, তা না হলে পরে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আজকেই বলে দিব। তাই ভালো হবে। এর কিছুক্ষণ পরেই সবাই চেঁচিয়ে ওঠে, বর এসেছে, বর এসেছে। মা বরণডালা নিয়ে বরের আপ্যায়ন করে, পরে তারা ভেতরে আসে।
আরুষকে ধরে আমার পাশে বসানো হয়। আমি আর চোখে আরুষের দিকে দেখছি, কেননা তাকে আজ বেশ হ্যান্ডসাম লাগছে। আরুষের পরনে আজ লাল শেরওয়ানি, সাথে লাল চুড়িদার, মাথায় পাগড়ি, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, একদম সেই লাগছে। আরুষ যখন আমার দিকে তাকায় তখন আমাদের চোখাচোখি হয়ে যায়, আর আমি সাথে সাথে মাথা নিচু করে ফেলি। এদিকে অনেকেই কানা ঘোষা শুরু করেছে, অনেকটা আমার কানের কাছে এসছে, কিন্তু আমি রিয়েক্ট করিনি, চুপচাপ বসে আছি। কিছুক্ষণের মধ্যেই কাজী বিয়ে পড়ানো শুরু করে। এইবার আমি কোনো দ্বিধাগ্রস্ত ছাড়াই কবুল বলে ফেলি। আবার আমাদের সকলের সামনে বিয়ে হয়, সকলকে বিদায় দিয়ে চলে আসি। আসার সময় মা অনেক বেশি কান্না করেছে, বাবা নিঃশব্দে নিজের চোখের জল ফেলেছিল। অনেক কষ্ট হচ্ছে তাদের ছেড়ে আসতে। গাড়িতে বসে আছে সাইরা। গাড়ি চলছে আপন গতিতে। আরুষের নতুন বাসায় যাচ্ছে, যা ঢাকার বনানীতে। আগে আরুষরা সাইরার বাড়ির পাশেই থাকতো, কিন্তু সাইরার জন্যই আরুষ সেই বাড়ি ছেড়ে বনানীতে চলে যায়। আরুষের বাসায় আস্তে আস্তে প্রায় রাত হয়ে যায়। দরজার সামনে আসতেই রিপা বেগম মানে সাইরার খালামণি মানে তার শাশুড়ি বরণ করে নেয়। তারপর আরুষকে বলে সাইরাকে কোলে করে নিয়ে ঘরে ঢুকতে। এইটা নাকি এই বাড়ির নিয়ম। সে যাই হোক, আরুষ কোনো কথা না বলে সাইরাকে কোলে উঠিয়ে নেয় আর লিভিং রুমে গিয়ে সোফায় বসিয়ে চলে যায়। আরুষের কিছু কাজিন তাদের ঘিরে বসে, তারা বিভিন্ন কথা জিজ্ঞেস করছে আর সাইরা হু হ্যাঁ জবাব দিচ্ছে। প্রায় বেশ কিছুক্ষণ পর সাইরাকে আরুষের রুমে বসিয়ে দিয়ে আসে। চারিদিকে কাঠগোলাপ দিয়ে সাজানো, তার মধ্যে কিছু বেলি ফুলও আছে। ফুলের ঘ্রাণে চারিদিকে একদম মোমো করছে, বেশ ভালোই লাগছে। এখন শুধু অপেক্ষা আরুষের আসার। রাত প্রায় 2:30। সাইরা মাথা নিচু করে বসে আছে আর মাঝে মাঝে ভীতু চোখে আরুষকে দেখছে। আরুষের চোখ অসম্ভব লাল। কিছুক্ষণ আগেই আরুষ রুমে এসেছে। সাইরার সামনে সালাম করতে গেলে আরুষ সরে আসে আর উঁচু গলায় বলে, আমার সামনে এসব ন্যাকামি করবি না, চুপচাপ গিয়ে বেডে বসে পড়। ভুলেও যাতে কোনো আওয়াজ না হয়, যদি কোনো আওয়াজ হয় তাহলে আমি কি করব নিজেও জানি না। আমি ভূত দেখার মতো দাঁড়িয়ে আছি, তা দেখে আরুষ বলে ওঠে, কি বলছি কানে যায় না, যা চোখের সামনে থেকে। আমি আর কিছু না বলে বেডের সাইডে মাথা নিচু করে বসে থাকি। আরুষ বেডের সামনে সোফায় বসে একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে আর নিজের নেশা ভরা চোখে সাইরাকে দেখে যাচ্ছে। আর সামনে সাইরাকে বউ সাজে দেখে নেশা চলে যাচ্ছে। তার কাছে এই মুহূর্তে মদের নেশা থেকে সাইরার নেশা বেশি চেকে ধরেছে। চোখ দুটো অসম্ভব লাল। সে নিজেকে বারবার কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু বারবারই নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছে সে। অবশেষে নিজেকে আটকাতে না পেরে সাইরার কাছে চলেই যায়। বেডের সামনে ফ্লোরে হাঁটু ভেঙে সাইরার মুখটা দুহাতে আলতো করে ধরে তার দিকে তাকিয়ে থাকে। আরুষের চোখে যেন আজ হাজারো নেশা ভিড় করছে। আরুষ আস্তে আস্তে নিজের মুখটা সাইরার দিকে এগোতে লাগে। সাইরার ঠোঁটের কাছে এসে পড়ে। আরুষের এমন নেশা ভরা চাহনিতে সাইরা পাগল হয়ে যাচ্ছে। আরুষের এই নেশায় ভরা চাহনিতে ডুবে যেতে ইচ্ছে করছে, কিন্তু না, এখন তা করা যাবে না। তাকে আগে আরুষকে সব সত্যি জানাতে হবে। তাই সাইরা বলে ওঠে, আরুষ, তোমায় আবার কিছু বলার আছে। হুশ, কোনো কথা না। ইন দিস মোমেন্ট আই ওয়ান্ট নো ডিস্টারবেন্স। না আরুষ, তোমায় শুনতে হবে। আমি যা করেছি তা কেন করেছি তা তোমায় শুনতে হবে। রুহানের আর আমার মধ্যে কি ছিল তা তোমাকে শুনতে হবে। তা না হলে আমরা যে সামনে এগোতে পারবো না। আমাদের ভালোবাসার মধ্যে যে খাত রয়েই যাবে, খুশিভাবে জীবনযাপন করতে পারবো না। এইসব কথা শুনেই আরুষের মুহূর্তেই ধ্যান ফিরে আসে। তার সাথে সাইরার করা প্রত্যেকটা কাজ, তার দেওয়া ধোঁকা তার মনে পড়ে যায়। সাথে সাথে আরুষের চোখ মুখ শক্ত হয়ে যায়। সে সাইরার গালে রাখা 2 হাত আরো শক্ত করে ধরে। তারপর রাগে বলতে লাগে, তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসতে বিয়ে করেছি? মোটেও না। আমাকে দেওয়া আঘাত, কষ্ট আর ধোঁকার প্রতিশোধ নিতে আমি তোকে বিয়ে করেছি। তুই আমার সাথে যা করেছিস তার শাস্তি দিতে তোকে বিয়ে করেছি। তুই আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছিস। আমি তোকে কি করে ক্ষমা করি বল? কেন আমার মনকে নিয়ে খেললি? কেন আমায় এমন ভেঙে দিলি? আমার ভালোবাসার তো কোনো কমতি ছিল না, তাহলে কেন এমন করলে? রোহানকে পাওয়ার জন্য? রোহানের মধ্যে এমন কি আছে যা আমার নেই? শুধু টাকার অভাব ছিল, আর তো কিছু না। কিন্তু তাই বলে আমার সাথে এমন লাভ গেম খেললে, এতটা অপমান, এতটা নিচু করলে, পায়ে ঠেলে দিলি আমার ভালোবাসা। তুই যা করেছিস সব কিছুর ফল তোকে পেতে হবে, শাস্তি তো তোকে পেতেই হবে। বলেই আরুষ সাইরাকে ধাক্কা দিয়ে সরিয়ে বারান্দায় চলে যায়। সাইরা কিছু বলার সুযোগ পর্যন্ত দেয় না। সাইরা বিছানায় মুখ গুজে কান্না করতে করতে বলতে লাগে,
কেন শুনতে চাও না আমার কথা? যদি শুনতে তাহলে বুঝতে পারতে আমি এমন কেন করেছি, কেন তোমায় দূরে সরিয়েছি এইভাবে। তোমাকে ভালোবাসি বলেই তো এমন করেছি। তুমি জানো না তোমার থেকে বেশি ভালোবাসি আমি তোমায়। আর এই ভালোবাসার ফলেই তো তোমায় দিতে হয়েছিল। তোমার ভালোর জন্যই যে আমি এই সব করেছি। এই সায়রা আবার কাঁদতে থাকে। এইদিকে আরুষ আকাশের পানে তাকিয়ে আছে। ওর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চিনচিন ব্যথা অনুভব করছে। সে সায়রার সাথে অমন ব্যবহার করতে চায়নি। তারা যে বড্ড কষ্ট হয় সায়রাকে এইভাবে কষ্ট পেতে দেখলে। যত যাই হোক, সায়রা তো আর তার ভালোবাসার মানুষ, তাই না? কিন্তু যখনই সায়রার দেওয়ার ধোকার কথা মনে পড়ে যায়, তখনই ওর রাগ উঠে যায় আর যা নয় তাই বলে দেয়। আরুষ আকাশের পানে তাকিয়ে বলে, এমন না করলেও পারতি তুই। আমার ভালোবাসা নিয়ে খেলে একদম ঠিক করিসনি তুই। আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করাটা তোর একদম ঠিক হয়নি। আমার লাইফটা তুই একদম শেষ করে দিয়েছিস, ছাড়খাড় করে দিয়েছিস। রুহানের জন্য তুই আমায় কষ্ট দিতে পারলি? কিভাবে পারলি তুই আমায় এইভাবে কষ্ট দিতে? কিভাবে? আমি তো পারি না তোকে কষ্ট দিতে। তোকে কষ্টে দেখলে আমার যে বড্ড কষ্ট হয়, সইতে পারি না যে তোর চোখের জল। কেন করলি এমন তুই? কেন? এসব ভাবতে ভাবতেই ভোরের আজানের আওয়াজ তার কানে আসে। তখন আরুষের ধ্যান ভাঙে। আরুষ রুমের দিকে আগায়। সেখানে গিয়ে দেখে সায়রা কান্না করতে করতে অগোছালো হয়ে ঘুমিয়ে আছে। চোখ এখনো ভেজা ভেজা রয়েছে। পাপড়িগুলোর মধ্যে মুক্তার মতো দুই এক ফোঁটা পানি চিকচিক করছে। সায়রাকে এমনভাবে দেখে তার বেশ কষ্ট হচ্ছে বুকের ভেতরে। চিনচিন করে ব্যথাও করছে। কিন্তু সায়রার বিশ্বাসঘাতকতার পর থেকে তাকে মেনেও নিতে পারছে না। সায়রাকে বেডে ঠিকভাবে শুইয়ে দিয়ে তার মুখের কাছে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে ফিসফিস করে বলতে লাগে, আজ যদি তুই ওইসব না করতি তাহলে হয়তো আমাদের গল্পটা অন্যরকম হতো। আজকের দিনটা অন্যরকম হতো, যেখানে শুধুই ভালোবাসা থাকতো। সকালে ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে। চারদিক ঘুরে দেখতে বুঝতে চেষ্টা করি আমি কোথায় আর এটা কার রুম। পরক্ষণে আমার মনে পড়ে আমার বিয়ে হয়ে গিয়েছে আরুষের সাথে। আমি এখন আরুষের রুমেই। আমি চারদিক চোখ বুলিয়ে আরুষকে খুঁজতে থাকি, কিন্তু না, সে রুমে কোথাও নেই। আমি ব্যাগ থেকে একটা পিঙ্ক কালারের শাড়ি বের করে নিলাম। তারপর ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। এইদিকে আরুষ সকালবেলায় বাইরে চলে যায়। আর কিছুটা সময় এখন একা থাকতে ইচ্ছে করছে, তাই পার্কে হাঁটতে চলে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পরে সে বাসায় চলে আসে। বাসায় এসে সোজা রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে সায়রা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছছে। পরনে পিঙ্ক কালারের শাড়ি, পেছনে তার মেদহীন পিঠ দেখা যাচ্ছে। পিঠে মুক্তোর মতো কালো তিলটা যেন এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। পিঠে মুক্তোর মতো পানি চিকচিক করছে। তার মাঝেই এক কালো তিলটা যেন এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। তিলটা বেশ টানছে আরুষকে। আরুষ আর কিছু না ভেবে সায়রাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর চুলে মুখ গোছে। হঠাৎ পেছন থেকে কেউ আমার শাড়ির ভাঁজের মধ্যে আমার কোমর জড়িয়ে ধরতেই ভয়ে আমি লাফিয়ে উঠি। তাড়াতাড়ি আয়নাতে তাকিয়ে দেখি আরুষ আমায় জড়িয়ে ধরেছে। এতে আমি স্বস্তির নিঃশ্বাস নিই। আরুষের স্পর্শ আস্তে আস্তে গভীর হতে থাকে। আরুষ সায়রার কাঁধে নিচে ঠোঁট ছোঁয়াতে থাকে। নিজের মধ্যে এক অস্থিরতা কাজ করছে, কেননা আরুষের এভাবে তাকে জড়িয়ে ধরাটা সায়রার কাছে এক অস্থিরতা তৈরি করেছে। আরুষের স্পর্শগুলো সায়রার ভিতর এক তোলপাড় শুরু করে দিয়েছে। আরুষের ঠোঁটটার স্পর্শগুলো আস্তে আস্তে গভীর হতে লাগছে। আরুষের স্পর্শ যতটা গভীর হচ্ছে, সায়রার অস্থিরতা ঠিক ততটাই বাড়ছে। আমি বড় বড় শ্বাস নিচ্ছি। হঠাৎ আরুষ আমায় নিজের দিকে ঘুরিয়ে নেয়। নিজের দিকে ঘুরিয়ে দেখে আমি চোখ বুঝে বেশ কিছু সময় সে আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে চলে যায়। আমি হাঁ হয়ে আরুষের এমন ব্যবহারের দিকে তাকিয়ে থাকি। হয়তো আরুষ আমার সাথে রেগে আমায় দূরে সরিয়ে দিয়েছে, আবার হয়তো বুকে জমে থাকা এত সময়ের অভিমানের কারণেও কাছে টানতে পারেনি। আরুষ নিজে থেকে আমাকে কাছে টেনে আবার নিজেই আমাকে এভাবে দূরে সরিয়ে দেয়াতে আমি বেশ অপমান বোধ করি। কিন্তু তারপরেও আরুষের পরিস্থিতিটা বুঝতে পেরে তা আমি স্বাভাবিকভাবে নিই, কারণ দোষটা আমারই ছিল। সে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে আরুষকে। আরুষের সায়রার প্রতি এই রাগ অভিমান জেদ করাটা জায়েজ আছে, কারণ সে খুব বেশি অন্যায় করেছে আরুষের সাথে। তাকে সত্যি থেকে আড়াল করেছে, কিন্তু তাকে কখনো ঠকাতে চায়নি। পরিস্থিতিটা এমন ছিল যে সায়রাকে সব বাধ্য হয়ে করতে হয়েছে। সায়রা যে সব করতে বাধ্য ছিল। আমি বাইরে গিয়ে দেখি সকলে একসাথে জড়ো হয়ে বসে আছে। কালকে রিসেপশন, তাই অনেক কাজ পড়ে আছে।
সকলেই নিজের কাজ বুঝে নিচ্ছে। আমি সামনে গিয়ে বড়দের সালাম করি, সকলের সাথে ভাব বিনিময় করি। একটু পর আরুষ আসলে সবাই একসাথে খেতে বসে যাই। আরস, কাল কিন্তু রিসিপশন, তোর যদি কাউকে দাওয়াত দেওয়ার থাকে তাহলে দিয়ে দিস। আর শুন, ডেকোরেশনের দিকটা তোকেই দেখতে হবে, বুঝছিস? হুম। আর সাইরা মা, খাওয়া শেষে তুমি আমার রুমে এসে কালকের জন্য শাড়ি আর গহনা নিয়ে যাস, ঠিক আছে? ঠিক আছে খালামণি। এখন না খালামণি ডাকবি? না মানে? কোনো মানে না, এখন থেকে মা বলে ডাকবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। অতঃপর সকলের খাওয়া শেষে যে যার কাজে চলে যায়। আয়ুষ কি কাজে যেন বাইরে চলে যায়। সাইডা চলে যায় তার মায়ের রুমে। কতক্ষণ মায়ের সাথে কথা বলে শাড়ি আর গহনাগুলো নিয়ে রুমে আসে। রুমে এসে সব গুছিয়ে আবার বাইরে সকলের সাথে বসে। সকলের কিছু না কিছু জিজ্ঞেস করছে। সাইরাও হাসি মুখে উত্তর দিচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরেই আরুষ বাসায় আসে। এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে। আমি বাইরে মার সাথে বসে কথা বলছি আর মার সাথে টুকটাক কাজ করছি। রাতে সকলের খাবার শেষে যে যার রুমে চলে যায়। রুমে এসে দেখি আরুষ মাথায় এক হাত রেখে চোখ বন্ধ করে আধশোয়া হয়ে শুয়ে আছে। আরুষকে দেখেই বোঝা যায় তার এখন প্রচন্ড মাথা ব্যথা করছে। তাই আমি রান্নাঘরে গিয়ে তার জন্য কফি বানিয়ে। আরুষ আবার আমার হাতে কফি অনেক পছন্দ করে, কিন্তু দীর্ঘ 1 বছর যে তাকে আমি আমার হাতের কফি খাওয়াতে পারিনি। তাই আজ অনেক ভালো করে কফি বানিয়ে নিয়ে গেলাম তার জন্য। রুমে এসে তার সামনে কফি ধরে বলি, কফিটা খেয়ে নাও, মাথা ব্যথা চলে যাবে। আরুষ চোখ খুলে একবার সাইরার দিকে তাকালো, তারপর আরেকবার কফির দিকে তাকালো। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে বেশ অবাক। সাইরা যে এখনো তার হাব ভাব বুঝে তা হয়তো আরুষ মেনে নিতে পারছে না। সাইরা তাই বলে, আমাকে পরে দেখো, সারা জীবনেই তো তোমার পাশে আছি, যখন ইচ্ছে তখন দেখো। আপাতত কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। তা দেখে আরুষ বাঁকা হেসে বলে, আমায় আবার মারার প্ল্যান ট্যান করিসনি তো রোয়ানের সাথে মিলে? তোদের তো আমার ভরসা নেই, যখন তখন পিছন দিক দিয়ে আঘাত করতে পারোস। তুমি ভুল বোঝো এমন কিছুই না, আমাকে বলার সুযোগ তো দাও। কি বলবি? হ্যাঁ কি বলবি শুনি? কিভাবে তুই আর রোহান মিলে আমায় ধোকা দিলি? কিভাবে আমায় ঠকালি? আহা, তুমি আমার কথা তো শোনো। প্লিজ সাইরা, স্টপ ইট। আর কত নাটক করবি তুই? হ্যাঁ বল, তোর এই নাটক দেখতে দেখতে আমি বড্ড ক্লান্ত। আমি আর নিতে পারছি না। প্লিজ আমায় কিছু সময় একা থাকতে দে। সাইরা আর কিছু না বলে চোখের পানি ফেলতে ফেলতে বারান্দায় চলে যায়। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কি হতো আমার কথাটা শুনলে? খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? একটা বার সুযোগ দিয়েই দেখতে, শুনতে আমি কি বলতে চাই। এইভাবে আর কতদিন তুমি আমায় ভুল বুঝে থাকবে? তোমার এই রাগ অভিমান যে আমি নিতে পারছি না, কিন্তু যত যাই হোক আমি হাল ছাড়বো না। তোমায় আমি সত্যিটা জানিয়েই ছাড়বো। এর প্রায় অনেকক্ষণ পর সাইরা রুমে আসে। এসে দেখে আরও সেই আগের মতোই চোখ বুজে শুয়ে আছে। সাইরা কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে এসে আরুষের পাশ থেকে গিয়ে একটা বালিশ নিয়ে সোফার দিকে পা বাড়ায় ঘুমানোর জন্য। এমন সময় হঠাৎ পেছন থেকে আরুষের গভীর কণ্ঠে থেমে যায়। আরুষ আগের মতোই এক অবস্থায় থেকে বলতে থাকে, চুপচাপ এখানে আমার পাশে এসে শুয়ে পড়। এখানে কোনো মুভি চলছে না যে হিরোইনদের মতো সোফায় গিয়ে ঘুমাবি আর আমি এসে তোকে কোলে করে নিয়ে এসে বেডে শোয়াবো। আমি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বেডের এক কোণায় আরুষের থেকে বেশ দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ি। একটু আগের ব্যাপারটা নিয়ে এমনিতেই আরুষ হয়তো আমার উপর বেশ রেগে আছে। এখন যদি টাচ লাগে তাহলে হয়তো তাকে চিবিয়ে খেয়ে ফেলবে। কিন্তু আমায় অবাক করে আরুষ বলে ওঠে, আমি বাঘ না ভাল্লুক যে তুই আমার এত দূরে গিয়ে শুয়ে আছিস কেন? একটু হলেই তো পড়ে যাবি। পড়ে কোমর ভেঙে গেলে তখন আবার আমায় জ্বালাবি। যত সব, ঠিক হয়ে ঘুমা। আমি আরুষের কথায় মুচকি হেসে ঠিক মতোই শুই, কারণ আমি জানি আরুষের মনে এখনো আমার জন্য ভালোবাসা রয়েছে। তা হয়তো অভিমান আর রাগের পেছনে চাপা পড়ে আছে, যা মাঝে মাঝে আরুষ নিজের অজান্তেই প্রকাশ করে দেয়। সে চাওয়ার পরও নিজের ভালোবাসাটা আড়াল করতে পারে না। আজ শরীরটা কেমন যেন ক্লান্ত লাগছিল, তাই বেশ কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ি। সাইরা ঘুমিয়ে যেতে আরুষ তার কাছে এসে বেশ কিছু সময় দেখতে লাগে। তারপর সাইরাকে নিজের বুকের মাঝে গভীরভাবে জড়িয়ে ধরে। সাইরাও ঘুমের ঘোরে আরুষের সাথে গভীরভাবে মিশে যায়। কেন জানি নিজের মধ্যে এক শান্তি লাগছিল। হয়তো এত সময় ধরে এমনই একটা আশ্রয় খুঁজছিল সে। এতক্ষণ যেন সাইরার চোখে ঘুম আসছিল না, কিন্তু এখন মনের মধ্যে এক প্রশান্তি কাজ করছে। সে যতই সাইরার উপর রাগ দেখাক, অভিমান করুক, যতই ওর থেকে দূরে পালাক, খারাপ ব্যবহার করুক, দিন শেষে তো ভালো তো তাকেই বাসে। আজ সকাল থেকেই
সকলের মাঝে তোড়জোড় লেগে আছে, কেননা আজ রিসেপশন বলে কথা। সকলে এই কাজ ওই কাজ করেই চলেছে। আরুষও সকাল থেকে কাজে লেগেছে। আজ আমার সাথে তার সকাল থেকে দেখা মেলেনি। আমি অনেকবার উকিঝুঁকি করেছি যদি তার দেখা মেলে এই ভেবে, কিন্তু আমার ভাগ্য, তার ছায়ারও দেখা মিলল না। এদিকে দুপুরে মেকআপ আর্টিস্ট চলে আসে, এসে আমাকে রেডি করতে শুরু করে সন্ধ্যার জন্য। বিকেল হতে হতেই সায়রাকে পুরোপুরি রেডি করে তারা চলে যায়। বিকেলে আরুষ নিজের রুমে আসে রেডি হতে। সকাল থেকে সারাদিন বেশ ব্যস্ত ছিল কাজে। হঠাৎ রুমে ঢুকে বেডের কাছে সায়রার দিকে চোখ যেতেই থমকিয়ে যায়। আমি নিজের আঁচল আর কুচি সামলাতে ব্যস্ত। কিছুতেই কুচিগুলো ঠিক করতে পারছিলাম না। পরনে ডার্ক ব্রাউন কালারের শাড়ি, আর তার মধ্যে সাদা পাথরের কাজ। অসম্ভব সুন্দর শাড়িটা, তার সাথে হেভি মেকআপ আর ম্যাচিং অর্নামেন্ট। চুলগুলো কার্ল করে একপাশে রাখা। আরুষ মুগ্ধ হয়ে সায়রাকে দেখেই চলেছে। পরে সায়রার কাছে এসে সায়রার কুচিগুলো ঠিক করে দিতে থাকে আর বলে, যা সামলাতে পারিস না তা পরিস কেন? রিসেপশনে শাড়ি পরবো না তো কি পরবো? মুখের উপর তর্ক করা আমি একদম পছন্দ করি না, তা তুই ভালো করেই জানিস। সে যাই হোক, তুই শাড়ি সামলাতে পারবি কিনা তা বল। পরে স্টেজে গিয়ে দেখা যাবে সকলের সামনে শাড়ি খুলে পড়ে গেছে, তখন তো আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। আমি মুখ ছোট করে বলি, না পারবো। আর কিছু না বলে কুচি ঠিক করে কাভার থেকে স্যুট বের করে ওয়াশরুমে চলে যাই। সন্ধ্যায় আমাকে হলে নেওয়া হয়। চারদিকে অনেক মানুষ ঘেরা, সবাই আমার অচেনা। আরুষের মা সবাইকে আমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আমি সকলের সাথে কুশল বিনিময় করছি আর ফাঁকে ফাঁকে আরুষকে দেখছি। আজ চোখ দুটো যেন আরুষের উপর থেকে সরতেই চাইছে না, কেননা আজ ওকে বেশ হ্যান্ডসাম লাগছে। তার পরনে ব্ল্যাক স্যুট অ্যান্ড প্যান্ট, ভেতরে ডার্ক ব্রাউন কালারের শার্ট, চুলগুলো স্পাইক করা, তাও কিছু আবদ্ধ চুল কপালের সামনে এসে পড়েছে। হাতে ব্ল্যাক কালারের ব্র্যান্ডেড ওয়াচ, সব মিলিয়ে ক্রাশ খাওয়ার মতো অবস্থা। আমি যখন তাকে দেখতে ব্যস্ত তখন কেউ আমার নাম ধরে ডাকে। আমি সামনে তাকিয়ে দেখি আমার বাবা মা দাঁড়িয়ে আছে। আমি তাদের দেখে স্টেজ থেকে নেমে গিয়ে তাদের জড়িয়ে ধরি। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর আমার শাশুড়ি মা এসে তাদের নিয়ে যায়। আমিও ঘুরে যেই স্টেজে যেতে নিব, তখনই একজন উৎকর্ষ কণ্ঠে থেমে যায়। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি পিছিয়ে ঘুরে দেখি রুহান। তাকে দেখে কিছুটা ভয় হলেও পরক্ষণে নিজেকে সামলে নিই। সে আমার কাছে এসে বলে, ভালোই তো আছো তাহলে? খারাপ থাকার কথা বুঝি? কতদিনই বা ভালো থাকবে শুনি? আমি ভালো করে জানি আরুষ তোমাকে কেন বিয়ে করেছে, তাই এত ভালো থাকার অভিনয় করে লাভ নেই। কে বলেছে আমি অভিনয় করছি? কেননা ও যে আমার পাশে আছে। হাসালে, ও তোমার পাশে থেকেও পাশে নেই, তা তুমি জানো, আর আমিও। কেননা ওর মনে তোমার জন্য যে বিষ আছে তা কোনোদিনও কমবে না। ও কখনোই তোমায় আপন করে নিবে না। সায়রা মুচকি হেসে বলে, ভালোবাসা বলতে একটা জিনিস আছে যার জোর কিনা অনেক বেশি, আর সেই জোরেই আমি আজ আরুষের বউ। এই সকল বিষ সেই ভালোবাসার কাছে হার মানতে বাধ্য। আমার ভাগ্য যে আরুষের সাথে জড়িত তা তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না, কেননা এর প্রমাণ তুমি নিজেই। আমিও দেখবো এই ভালোবাসার জোর কতদিন চলে। তোমাদের তো আমি কোনোদিনও এক হতে দিব না। সায়রা আবার আর এক কাল হেসে বলে, এই বলে আমি স্টেজে উঠে বসি আর পেছনে তাকাই না। যদি তাকাতাম তাহলে হয়তো রুহানের সেই বৈশাচিক হাসিটা দেখতে পারতাম। এইদিকে আরুষর কিছু রিলেটিভের সাথে কথা বলছিল। হঠাৎ তার সায়রার কথা মনে পড়তেই সে সায়রাকে খুঁজতে থাকে। অতঃপর চোখ যায় স্টেজের সামনে বধূ সাজে সায়রার দিকে। কার সাথে যেন কথা বলছে। ভালো মতো দেখতেই বুঝে যায় রুহানের সাথে কথা বলছে, তাও আবার মুচকি হেসে। তা দেখে আরুষের মাথায় রক্ত উঠে যায়। সে সায়রাকে রুহানের সাথে একদম সহ্য করতে পারছে না। সে রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয় আর নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সায়রা সরে যেতেই রুহানের নজর আরুষের দিকে পড়ে, আর সে আরুষের চেহারা দেখেই বোঝে যে আরুষ বেশ রেগে আছে। আর কেন তা রুহানের অজানা নয়। তাই তো সে এক পৈশাচিক হাসি দেয়। রুহান এবার ধীর পায়ে আরুষের দিকে যায়, তারপর আগুনে ঘি ঢালার কাজ শুরু করে দেয়। দেখলি তো তোর বউ আমায় দেখে কথা বলার জন্য কিভাবে স্টেজ থেকে নেমে আসলো, কোনো কিছু চিন্তা করলো না। বলি কি, নিজের ওয়াইফকে একটু দেখে রাখিস, কখন ফুট করে আবার কাছে চলে আসে তা তো বলা যায় না। যে একবার তোকে আমার জন্য ছাড়তে পারে সে দ্বিতীয়বারও তোকে ছাড়তে পারে, বা একটু দেখে রাখিস, বুঝলি? আরুষ এইবার রাগে দাঁতে দাঁত চেপে বলে, তার টেনশন তোকে করতে হবে না, তুই আপাতত তোর টেনশন কর। আর আমি তোর বন্ধু নই যে তুই আমার সাথে এইভাবে কথা বলবি। আমি তোর অফিসের 60% শেয়ারের মালিক, মানে তোর বস। সো বি ইন ইয়োর লিমিটস। ঠিক আছে বস, এটা আপনার লাইফ, আপনিই বুঝবেন, কিন্তু আগে থাকতে সাবধান তো অবলম্বন করা ভালো। বাকি আপনার ইচ্ছা।
আর হ্যাঁ, বিয়ের জন্য শুভকামনা রইল। আমার এখন কাজ আছে, আমি তাহলে এখন আসি। বলেই এক মুচকি হাসি দেয় রুহান, যা দেখে আরুষের গা জ্বলে যায়। কিন্তু এখন ফাংশন চলছে বলে কিছু করতেও পারছে না, নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এইদিকে রুহান বেরিয়ে এসে এক প্রশান্তির শ্বাস নেয়। আগুন তো আমি লাগিয়ে দিয়েছি, এখন শুধু দেখা বাকি, এতে কে কতটুকু জলে পড়ে। তুই কোনোদিনও জানবি না আরুষ, আসল সত্যিটা কি। সেই দিন তুই সামনে ছিলি বলে কিছু বলতে পারিনি, কিন্তু এখন তোর সামনেই সব করব। কিন্তু তুই কিছুই বুঝতে পারবি না, আমাকে অপমান করার ফল তুই পাবি, তাও খুব জলদি। প্রায় 30 মিনিট আগে বাসায় এসে পৌঁছেছি আমরা। আরুষ কিছু না বলেই ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। আমিও ফ্রেশ হয়ে এসে ছাদে চলে যাই। আজ যেভাবেই হোক আরুষকে সত্যিটা জানাতেই হবে। আরুষ ছাদের এক কোণারে গিয়ে দাঁড়িয়ে আছে, তার মাথায় এখন খালি রুহানের সেই কথাগুলোই ঘুরঘুর করছে। নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এমন সময় পিছন থেকে কেউ আরুষকে জড়িয়ে ধরে। আরুষ জানে কে সে পিছনে না ঘুরেই উপলব্ধি করতে পারে এটা সায়রা। কিন্তু তার মাথায় সে এখন রাগ ভর করেছে। সে এক ঝাড়ি দিয়ে সরিয়ে দেয় সায়রাকে। সায়রা ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগে, আরুষ আমার কথাটা শোনো, আমি সব খুলে বলছি, আমি কেন এমন করেছি। আমাকে একটা সুযোগ দাও প্লিজ, আমি যে এইসব করতে বাধ্য ছিলাম। আরুষ রেগে সায়রার বাহু আরো শক্ত করে বলতে লাগে, চাই না শুনতে তোর কথা, তুই একটা মিথ্যাবাদী। তুই শুধু মানুষকে ঠকাতে পারিস আর মানুষের ভালোবাসা নিয়ে খেলতে পারিস। আমি চাই না কিছু শুনতে। বলেই সায়রাকে জোরে ধাক্কা দিয়ে পিছনে ঘুরে যায় সায়রা। নিচে পড়ে যায় আর তার হাত এক পাথরের উপর গিয়ে পড়ে। হাতে পাথরগুলো গিয়ে রক্ত পড়া শুরু হয়। সায়রা ব্যথায় কোঁকড়িয়ে ওঠে। সেখানে বসে হাত ধরে মুখ ঠোঁট দিয়ে চেপে ধরে কান্না করতে লাগে। আরুষ যেন কিছু সময় ধরে কোনো সারা শব্দ না পেয়ে পিছনে ঘুরে দেখে সায়রা হাত ধরে কান্না করছে, তার হাত থেকে রক্ত ঝরছে। তা দেখে আরুষ তাড়াতাড়ি করে সায়রার কাছে যেয়ে তাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে যায় আর বেডে বসিয়ে পাগলের মতো করে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগে। তা খুঁজে এনে সায়রার সামনে বসে নিচে বসে তার হাত ধরে সেখানে ঔষধ লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। তার চোখে মুখে বেশ অস্থিরতা, যেন কষ্টটা সায়রা না আরুষ নিজে পাচ্ছে। আর বারবার বলছে, সরি, আমি ইচ্ছে করে করিনি, খুব লেগে গেছে, কষ্ট হচ্ছে খুব। সরি, আমি তোকে আঘাত করতে চাইনি, রাগের বশে এমন করে ফেলেছি। ইস, কত রক্ত পড়ছে, তুই চিন্তা করিস না, এখনই রক্ত পড়া অফ হয়ে যাবে। সায়রা অবাক চোখে তাকিয়ে আছে। এ তার কেমন ভালোবাসা! একটু আগে যাকে সহ্য করতে পারছিল না, আর এখন তার কষ্ট দেখে নিজেই পাগল হয়ে যাচ্ছে তার কষ্ট কমাতে। আরুষ বারবার নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে সায়রার হাতে আর সরি বলছে। সায়রা কিছু না বলে আরুষকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখে আর কান্না করতে থাকে। আরুষও তাকে আলগাভাবে জড়িয়ে ধরে। তারপর আরুষ সায়রার মুখ উঁচু করে নিজের ঠোঁট দিয়ে সায়রার চোখের পানি শুষে নেয়। পরে ওর ঠোঁট দুটোতে নিজের ঠোঁট ছোঁয়ায়। সায়রা কেঁপে ওঠে। আরুষ কিছুটা পর সরে এসে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে। সায়রাও পরম আয়েসে আরুষের বুকে মুখ লুকায়। সূর্যের মিষ্টি আলো সায়রার উপর পড়তেই সায়রার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে পাশে ঘুরে দেখে আরুষকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে শুয়ে আছে। ঠোঁটগুলো একদম বাচ্চাদের মতো উল্টিয়ে রেখেছে। ওর সিল্কি চুলগুলো অগোছালো হয়ে কপালের সামনে এসে পড়েছে। সায়রার বড্ড ইচ্ছে হচ্ছে এই চুলগুলো নিয়ে খেলতে, তাই সে এক হাত দিয়ে আরুষের চুলগুলো আরেকটু অগোছালো করে দেয়। এতে আরুষ কিছুটা নড়ে ওঠে আর ঘুমের ঘোরে সায়রাকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে। সায়রা তা দেখে মুচকি হাসে আর কালকের কথা মনে করতে থাকে। কাল আরুষ সায়রাকে একেবারে জন্য নিজের করে নিয়েছে, ওকে আপন করে নিয়েছে। সায়রা কাল পুরোপুরি ভাবে আরুষের হয়ে গিয়েছে। এখন সায়রা আর আরুষ এক। আরুষ সায়রাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছে। এসব ভাবতেই সায়রা লজ্জায় আরুষের উন্মুক্ত বুকে মুখ লুকায়। এর মধ্যে আরুষ নড়ে ওঠে। তা দেখে সায়রা বলে, গুড মর্নিং মিস্টার ডাফার। গুড মর্নিং মিস বুচি। সায়রা এবার মুচকি হেসে বলে, থ্যাংক ইউ আমাকে আপন করে নেওয়ার জন্য, আমাদের সম্পর্কটাকে নতুনভাবে শুরু করার জন্য, সব ভুলে নতুনভাবে সম্পর্কটাকে নাম দেওয়ার জন্য, আমাকে নিজের করার জন্য। এই কথা শুনে আকাশ শব্দ করে হাসতে লাগে। সায়রা আকাশের এমন হাসির পিছনের কারণ খুঁজতে পায় না। সে তো কোনো মজার কথা বলেনি, তাহলে আরুষ হাসছে কেন? সে আরুষের দিকে ভ্রু কুচকিয়ে তাকিয়ে থাকে। আরুষ নিজের হাসি থামিয়ে বলতে থাকে, সিরিয়াসলি সাইরা,
তোর মনে হয় আমি তোকে আপন করে নিয়েছি? বলেই আবার আগের মতো জোরে জোরে হাসতে লাগে। সায়রা আরুষের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আরুষ আবার বলতে লাগে, আমাদের মধ্যে কাল রাতে যা হয়েছে তা শুধুই একটা নাটক ছিল। কাল আমি যা করেছি শুধু তোকে নিজের কাছে রাখার জন্য, এর চেয়ে বেশি আর কিছুই না। সায়রা কাঁপা কাঁপা গলায় বলতে লাগে। মামা মানে? আরুষ সায়রার গালে হাত রেখে বলতে লাগে, আমি তোকে নিজের সাথে বেঁধে রাখতে কাল তোকে আপন করে নিয়েছি, যাতে তুই আমাকে ছাড়া চিন্তাও না করতে পারোস, সারা জীবনের জন্য আমার কাছে বন্দি থাকোস, আর ওই রোহানের কাছে না যেতে পারোস। তুই কি ভেবেছিস আমি সব ভুলে গেছি? না, কখনো না। আমি কিছু ভুলিনি। আমি আমার প্রতিশোধ নিব। যতটা কষ্ট তুই আমাকে দিয়েছিস ততটাই কষ্ট এবার তুই পাবি। এইসব বলেই আরুষ বেড থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। আর সায়রা থম মেরে সেখানেই বসে থাকে। আরুষ এসব কি বলছে? কাল রাতে সবকিছু মিথ্যা ছিল। কাল রাতে তার চোখে আমার জন্য ভালোবাসা মিথ্যা ছিল। শুধু আমাকে আটকানোর জন্য এসব করছে, যাতে আমি তাকে ছেড়ে না যাই। এসব ভাবতে ভাবতেই চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। একসময় সে ডুকরে কেঁদে ওঠে। সে আরুষের কাছ থেকে এমন কিছু কখনোই আশা করেনি। সে ভাবতেও পারছে না আরুষ এমন কিছু করতে পারে। সায়রা এবার বালিশে মুখ গুজে কাঁদতে লাগে। সেদিন আমি আর আরুষের সামনে যাইনি, সারাদিন শাশুড়ির রুমেই কাটিয়েছি। আরুষ অনেকবার উকি ঝুঁকি পেরেছে আমায় এক নজর দেখার জন্য, কিন্তু আমি তার সামনে ধরা দিইনি। দেব বাই কেন? সে আমাকে বিন্দু মাত্র ভালোবাসে না। আমায় তার স্ত্রী হওয়ার অধিকার দেয় না। তার সামনে কোন অধিকার নিয়ে যাব আমি? পুরো দিন এমন লুকোচুরিতেই কেটে যায়। রাত প্রায় 12টা বাজে। এতক্ষণে তো আরুষের ঘুমিয়ে যাওয়ার কথা, তাই আমিও কিছু না ভেবে রুমে ঢুকে যাই। যেই রুমে ঢুকেছি, কেউ ঝড়ের গতিতে এসে আমার দরজার সাথে চেপে ধরে। ঘটনাটা এত দ্রুত হয় আমি কিছুটা কেঁপে উঠি, কিন্তু সামনে থাকা মানুষটিকে দেখে আমি রীতিমতো ভয়ে কাঁপতে থাকি। সামনে আরুষ আমার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। চোখ মুখ ভীষণ লাল, বোঝাই যাচ্ছে প্রচন্ড রেগে আছে, কিন্তু আমি তার রেগে থাকার কারণ খুঁজে পাচ্ছিলাম না। সারাদিন কই ছিলি? হ্যাঁ, কতবার ডেকেছি, কানে যায়নি? কেন রেখেছিলেন? চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করি। তা দেখে আরুষ থমথমে খেয়ে যায়। সে এখন কি বলবে, কেন ডেকেছিল সে সায়রাকে? আরুষের এমন থমথমে অবস্থা দেখে বলে, কি মনে করেছিলে এই বাড়ি ছেড়ে চলে গেছি, নাকি চলে যাব ভেবেছিলে? আচ্ছা, কাল রাতে তো তুমি আমাকে আপন করে নিয়েছিলে শুধুই তোমার কাছে বন্দি করে রাখার জন্য, যাতে তুমি আমার উপর নিজের প্রতিশোধটা নিতে পারো, তাই তো? চিন্তা করো না, আমিও এ বাড়ি ছেড়ে যাচ্ছি না। তুমি আরামসে আমার উপর তোমার প্রতিশোধ নিতে পারবে। সায়রার এমন কথা আরুষের বেশ রাগ হয়। রাগের বশে সায়রাকে না আঘাত করে বসে, তাই সে সায়রাকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায়। আর সায়রা সেখানে মাটিতে বসে হাঁটু গেড়ে মুখ গুজে কাঁদতে থাকে। এইদিকে ছাদে আরুষ ছাদের মাঝ বরাবর এক কার্পেটের উপর মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে। আকাশটা আজ মেঘলা, কালো মেঘ জমে আছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামতে পারে। আজ আকাশটার সাথে নিচের অনেক মিল পাচ্ছে সে, কেননা তার মনের মধ্যেও যেমন কালো মেঘ জমে আছে। কিন্তু সেই কালো মেঘ দূর করতে যে সে বৃষ্টি হয়ে নামে আসবে, কিন্তু তার মনের মেঘগুলো বৃষ্টি হয়ে নামতে পারে না। আজ সেই 2 বছর আগের কথা মনে পড়ছে তার, যখন সায়রা আর ওর সম্পর্ক ভালোবাসায় পূর্ণ ছিল, যেখানে ছিল দুষ্টু মিষ্টি খুনসুটি আর অফুরন্ত ভালোবাসা। এইসব ভাবতে ভাবতেই আরুষ ডুব দেয় সেই 2 বছর আগের স্মৃতিগুলোতে। ছোটবেলা থেকেই আরুষ বেশ রাগী আর জেদি টাইপের ছেলে ছিল, আর একঘেয়ে। সবার সাথে বেশি কথা বলতো না, বেশিরভাগ নিচের রুমেই থাকতো। আরুষ পড়ালেখায় বেশ ভালোই, অলওয়েজ টপ করতো, তাই সে সকলের কাছেই প্রিয় ছিল। এর মধ্যে সায়রা হয়। সায়রা হচ্ছে ওর খালার মেয়ে। আরুষের এখনো মনে আছে ও যখন সায়রাকে দেখতে যায় আর ওর হাত ধরে সায়রা খপ করে ওর হাত ধরে ফেলে। আরুষের তখন কেমন যেন এক অনুভূতি হয়েছিল। তখন থেকেই আরুষ সব সময় সায়রার সাথেই থাকতো। আরুষ প্রতিদিন সায়রার কাছে আসতে চায়, তো বলে তারা নিচের বাসা শিফট করে, সায়রাদের এলাকায় এসে পড়ে, যাতে যখন তখন আসা যাওয়া করতে পারে। আরুষ সব সময় সায়রাকে আগলে রাখতো। সায়রারা আর্থিক দিক দিয়ে আরুষের পরিবার থেকে ভালো ছিল, কিন্তু তাতে তারা কোনো সময় মেল ভাব করেনি। এইভাবে দেখতে দেখতে সায়রা আর আরুষ বেড়ে ওঠে। সায়রাও ছোট থেকে আরুষের জন্য পাগল ছিল। সব কিছুতে তাকে আরুষ ভাই চাই মানে চাই। আর আরুষেরও সায়রাকে ছাড়া চলেই না। সায়রা যত বড় হতে থাকে তখন বুঝতে পারে যে সে আরুষকে ছাড়া অচল। আরুষের তার এক আলাদা অনুভূতি, যা আর যাই হোক ভাই বোনের সম্পর্ক থেকে অনেক উপরে, কিন্তু এই অনুভূতির নাম কি তা জানা নেই। এইভাবে দেখতে দেখতে যখন সায়রা ক্লাস 10-এ পড়ে,
তখন একদিন বাসায় আসার সময় সায়রা দেখে আরুষের সাথে একটা মেয়ে খুব হাসাহাসি আর ঢলাঢুলি করে কথা বলছে। তা দেখে সায়রার মাথা গরম হয়ে যায়। তখন সে গিয়ে ধাক্কা দিয়ে মেয়েটাকে ফেলে দেয়। তা দেখে আরুষের ওই মেয়েটি অনেকটাই অবাক ছিল। আরুষ এইরকম অসভ্যতা দেখে সায়রাকে এক থাপ্পড় দেয়। সায়রা ফ্যাল করে আরুষের দিকে তাকিয়েছিল। আরুষ কিছু জিজ্ঞেস করার আগেই সে সেখান থেকে দৌড়ে বাসে চলে যায়। সেই দিন থেকে প্রায় 1 সপ্তাহ সায়রা বাসা থেকে বের হয়নি, কেননা এই প্রথম আরুষ তাকে মেরেছে, তাও আবার অন্য এক মেয়ের জন্য। সায়রা তা মানতে পারছিল না, তাই রাগে কষ্টে সে আরুষ থেকে দূরে থেকেছে। আরুষ ওদের বাসায় গেলেও সায়রা ওর সামনে আসেনি। একদিন ছাদে সায়রা দাঁড়িয়েছিল, তখন আরুষ এসে খপ করে হাত ধরে বলে, কি সমস্যা? কি কই কি সমস্যা ভাইয়া? সমস্যা না হলে আমার সামনে আসিস না কেন? বাসা থেকেও তো বের হোস না। ভালো লাগে না তাই। এই বলে নিজের হাত ছাড়িয়ে নেয়। আরুষ প্রায় অবাক ছিল, কেননা সায়রা কোনো সময় ওর সাথে এমন বিহেভ করেনি। তোর কি হয়েছে? কোথায় কি হয়েছে? কিছু হয়নি, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম। ইগনোর করছিস? সায়রা এক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমি ইগনোর করার কে? দেখ, আমি জানি তুই আমার উপর রেগে আছিস, কিন্তু তুই যে এমন অসভ্যতা করবি আমি বুঝিনি। তুই রিনাকে অকারণে ধাক্কা দিলি, তাই আমার রাগ উঠে যায়, আর তাই থাপ্পড় দিয়ে বসি। সরি, আমার এমন করা উচিত হয়নি। তাহলে তো আমার তোমাকে 20টা থাপ্পড় দেওয়া উচিত, তাই না? মানে? তুমি যেমন একটা মেয়ের সাথে কথা বলেছিলে, তাতে আমার সাথেও তো অনেক ছেলে কথা বলতে আসে, কিন্তু তুমি কি করো? তাদের মারা শুরু করো আর থ্রেড দাও যাতে আমার সামনে না আসে, আর আমার থেকে যেন 100 হাত দূরে থাকে। আর সেই জায়গায় আমি তো জাস্ট একটা ধাক্কা মেরেছিলাম, আর তাতে তুমি আমায় থাপ্পড় মারলে। তাহলে আমারও তো থাপ্পড় মারা উচিত তোমায়, তাই না? দেখ, তোর কথা আমার কথা একটা। কেন এক না? আমি মেয়ে বলে নাকি তুমি ছেলে বলে? তুমি চাইলে 100টা মেয়ের সাথে কথা বলতে পারবে, আর আমি না। কেন, আমার বুঝি কষ্ট হয় না তোমায় অন্য মেয়ের সাথে দেখলে? তোর কেন কষ্ট হবে? তুমি বুঝো না। না, বুঝি না। বল, কেন কষ্ট হয় তোর? ভালোবাসি তাই। হ্যাঁ আরুষ ভাই, তোমাকে আমি অনেক ভালোবাসি। সহ্য হয় না আমার তোমার অন্য কারোর সাথে দেখলে। তুই আমায় ভালোবাসিস? হা হা হা, নাইস চোখ। এখনো পিচ্চি নাক টিপলে দুধ বের হবে, সে কিনা আমায় ভালোবাসে। কেন তুমি আমায় ভালোবাসো না? না, বাসি না। তোকে ভালোবাসতে যেন আমার বয়ে গেছে। তাহলে আমার জন্য তুমি অন্যের সাথে ঝগড়া করো কেন? আমাকে সবসময় নিজের চোখে চোখে রাখো কেন? তুই আমার বোন, আর বোনের হেফাজত করা আমার দায়িত্ব, তাই। আর কিছুই না? না। ঠিক আছে, আমিও দেখবো তুমি কতদিন আমার ভালোবাসা অস্বীকার করো। হো, দেখা যাবে। এই বলে সায়রা চলে যায়, আর আরুষ ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ওর ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সেও যে সায়রাকে নিজের থেকে বেশি ভালোবাসে, কিন্তু ও এখনো ছোট, ওকে এখন এইসবের সাথে জড়ানো ঠিক না। তাই আরুষ মানা করে দেয়, কেননা এতে ওর পড়ার ক্ষতি হবে। তার উপর দুনিয়ার কিচ্ছু বোঝে না, তাই আপাতত দূরে থাকাই বেটার। কিন্তু সায়রা তো নাছোড় বান্দা। সেই দিনের পর থেকে সায়রা আরুষের পিছেই পড়ে আছে। উঠতে বসতে ওর শুধু একই কথা, ভালোবাসি ভালোবাসি। প্রথমে আরুষ এত গুরুত্ব না দিলেও সায়রার অত্যাচার বাড়তেই থাকে। যখন তখন ফোন দিয়ে বলা ভালোবাসি, রাস্তাঘাটে ওর ফ্রেন্ডদের সামনেও বলে বসে। একবার তো সকলের সামনে আরুষকে গালে কিস করে বসে। ব্যাস, আরুষের ধৈর্যের সীমা পেরিয়ে যায় আর থাপ্পড় মেরে বসে, আর যা নয় তাই বলে দেয়। সেই দিনের মতো সায়রা আর কিছু না বলে বাসে চলে আসে। এরপর থেকে সায়রা আর আরুষকে জ্বালায় না, ফোন দেয় না, সামনেও আসে না, এমনকি এই পর্যন্ত কি কথাও বলে না। আরুষ বুঝতে পারছিল না সে কি করবে। সে তো সায়রার ভালোর জন্যই এইসব করছিল, কিন্তু এতে যে সায়রা দূরে সরে যাবে বোঝেনি। আরুষ সে সায়রাকে ছাড়া থাকতে পারছে না। সেই দিন সে ঠিক করে সে সায়রার সাথে কথা বলবে আর তাকে বোঝাবে। তাই সে সায়রার স্কুলে চলে যায়, কিন্তু স্কুলে গিয়ে সে যা দেখে তাতে থমকে যায়। সায়রা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে আর ওর হাত ধরছে। তাতে আরুষের মাথা গরম হয়ে যায়। সে সামনে এসেই ছেলেটাকে মারা শুরু করে। তা দেখে সায়রা থামাতে আসে, কিন্তু আরুষের থামার নামই নাই। অনেক পরে থেমে সায়রাকে টানতে টানতে নিয়ে যায়। তারপর রিকশায় করে এক পার্কে নিয়ে আসে। সায়রা এতক্ষণ চুপ থাকলেও তখন বলে ওঠে, কেন মারলে তুমি ওকে? ও কে ছিল, আর ওই তোর সাথে কি করছিল? ওই কে তার কৈফিয়ত আমি তোমায় দিব কেন? তুমি আমার কে? বাবা নাকি মা নাকি আপন ভাই? তুমি এর মধ্যে আমার কেউ না, তুমি শুধু আমার খালাতো ভাই, আর কিছু না। সো খালাতো ভাই ভাইয়ের মতো থাক, আমার উপর নিজের অধিকার দেখাতে আসবে না। আমার উপর তোমার কোনো অধিকার নেই। সো স্টে ওয়ে
ফ্রম মি অ্যান্ড ফ্রম মাই লাইফ। আরও সেইবার রেগে সায়রার বাহু দুটো চেপে ধরে বলে, আমি তোর সব, বুঝলি? তোর উপর শুধু আমার অধিকার, আর কারো না, বুঝলি? কিসের এত অধিকার দেখাচ্ছ? তুমি তো আমায় ভালোই বাসো না, তাহলে এত কিসের অধিকার তোমার? তাই বলছি আমার উপর তোমার কোনো অধিকার নেই। আমার অধিকার আছে, সব থেকে বেশি অধিকার আছে, কেননা আমি তোকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। সায়রা এবার ছোট ছোট চোখ করে বলে, তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ বাসি, খুব বেশি ভালোবাসি, সেই ছোট থেকে অনেক বেশি ভালোবাসি। তাহলে আমি যে এতদিন বললাম তখন বলনি কেন? পরে আরও সব বলে ও কেন বলেনি, ওই ওর ভালোর জন্য এমন করছিল। আর এইটাই বলে যদি ওর সাথে প্রেম করতে চায় তাহলে ভালো মতো পড়াশোনা করতে হবে, কোনো হেলামি চলবে না। তাতে সায়রা বোঝে আর কথা দেয় যে সে মন দিয়ে পড়াশোনা করবে। এইভাবেই ওদের প্রেম শুরু হয়। ভালোই কাটছিল ওদের দিন। সায়রাও কলেজ শেষ করে ভার্সিটিতে ওঠে, আর আরুষ পড়ালেখা শেষ করে জব খুঁজতে থাকে। এর মধ্যে আরুষের এক ফ্রেন্ড হয় রোহান। রোহান আর আরুষ সেম ব্যাচ, এর জন্য রোহান আর আরুষ বেশ ভালোই ফ্রেন্ডশিপ হয়, প্রায় ওরা বাসায় আসতো। এর মধ্যে একদিন রোহানের চোখ যায় সায়রার দিকে, এক নজরেই ভালো লাগা কাজ করা শুরু করে। তারপর থেকে সে রোজ সায়রাকে ফলো করা শুরু করে, আর একদিন কিছুটা মিসবিহেভও করে, আর তা আরুষ জেনে যায়। তারপর সে রোহানকে রাস্তায় সবার সামনে ইচ্ছে মতো মারে, আর সেখানে ফ্রেন্ডশিপ শেষ করে দেয়। এভাবেই দিন যেতে থাকে। আরুষ প্রায় সেই ঘটনা ভুলেই যায়, কিন্তু কিছুদিন যাবৎ আরুষ খেয়াল করছিল যে সায়রা তাকে ইগনোর করছে। প্রথমে আরুষ পাত্তা দেয় না, মনে পড়ে পড়ার চাপে হয়তো এমন করছে। কিন্তু দিন দিন সায়রার অবহেলা বাড়তে থাকে। ফোন দিলে ফোন ধরে না, তেমন কথা বলে না, দেখা করে না, কোনো খোঁজ নেয় না। আরুষও কিছু বুঝতে পারছিল না। তার উপর আরুষ একটা কাজে অনেক বিজি ছিল, তাই সেও এত খোঁজ নিতে পারছিল না। সেদিন আরুষ অনেক খুশি ছিল, কেননা সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে। তার জন্য ইন্টার্নশিপের জন্য বিদেশ যেতে হবে। নিউজটা পাওয়ার সাথে সাথে তা সে সায়রাকে জানাতে চায়। সায়রার ভার্সিটিতে এসে সে সায়রাকে খুঁজতে থাকে, আর পেয়েও যায়। কিন্তু যা দেখে তাতে মাথায় রক্ত উঠে যায়। সে দেখে সায়রা রোহানের সাথে একদম ক্লোজলি বসে আছে, আর রোহানের কাঁধে মাথা রেখে বসে আছে, আর একটু পর পর রোহান সায়রার গাল টেনে দিচ্ছে। এইসব দেখে আরও সায়রা আর রোহানের সামনে গিয়ে রোহানকে টেনে তুলে মারতে থাকে। সায়রা থামাতে চেয়েও পারে না। তখন সায়রা আর না পেরে আরুষের গালে এক থাপ্পড় মারে। এতে আরুষ থমকে দাঁড়ায়, আর ভার্সিটির সকলের দৃষ্টি ছিল তাদের উপর। আরুষ রাগে ফুসফুস করতে থাকে, তোমার সাহস কি করে হলো রোহানকে মারার? মারবো না কেন? আর তুই ওর সাথে কি করছিলি? হ্যাঁ, তুই আজ বাসায় চল, তোর এমন অবস্থা করবো না। কি করবা তুমি? হ্যাঁ কি করবা? আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, তাতে তোমার কি? আর তুমি কে যে আমার লাইফে ইন্টারফেয়ার করছো? এত কিসের অধিকার দেখাচ্ছ? আমি কে মানে? আমি তোর বিএফ, তুই আমার ভালোবাসা। তোর উপর আমার অধিকার থাকবে না তো কার অধিকার থাকবে? আমি তোমার ভালোবাসার মানুষ হলেও তুমি আমার ভালোবাসা না। মানে? আমার ভালোবাসার মানুষ রোহান, আর আমি রোহানের ভালোবাসার মানুষ, তাই না রোহান বেবি? রোহান সায়রার কোমর জড়িয়ে ধরে বলে, ইয়া বেবি। তুই এসব কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? পাগল তো আগে ছিলাম যে তোর জন্য ফার্স্টে রোহানকে মানা করি। ইস, কি ভুলটাই না করেছিলাম। কিন্তু ভাগ্যিস রোহান আমায় আর একটু চান্স দিয়েছিল, তা না হলে সারা জীবন আফসোস করতে হতো। রোহানের মতো স্টাবলিশ স্মার্ট হ্যান্ডসাম ছেলে যে আমায় ভালোবাসে, এটাই তো আমার সৌভাগ্য। কি নেই ওর বল? টাকা, গাড়ি, বাড়ি সব আছে, একটা কোম্পানির মালিক সে। আর কত রিচ জানো তুমি? আমি ওর সাথে থাকলে রানী হয়ে থাকতে পারবো। তুই না আমায় ভালোবাসিস, তাহলে তুই কিভাবে রোহানের সাথে যেতে পারিস? তোমায় ভালোবেসে পেলামটা কি শুনি? কিছুই না, শুধু নিজের টাইম ওয়েস্ট করেছি। হয়তো এক সময় তোমায় ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। আমি এখন রোহানকে ভালোবাসি, আর ও আমার ভালোবাসা হবেই বা না কেন। কি নেই ওর বলো? টাকা, বাড়ি সব আছে, আমায় সবসময় সুখে রাখবে। আমি যা চাবো তা পূরণ করতে পারবে। দিস ওয়াই আই থিঙ্ক রোহান ইজ দ্য বেস্ট চয়েস ফর মি। আর আমি যে তোকে এতটা ভালোবাসি তার কি? ও প্লিজ, ভালোবাসা দিয়ে কি সব পাওয়া যায় নাকি? এইটা তুমি জানো আর আমিও জানি। ভালোবাসা দিয়ে পেট ভরে না, আর না শখ মেটে। আর এমনি তোমার সাথে আমার বনে না। এক তো তোমার আর্থিক অবস্থা এত ভালো না, তার ওপর তুমি বেকার, আদৌ চাকরি পাবে কিনা সন্দেহ। তোমার সাথে তো আমার ভবিষ্যৎই নেই, আর না আছে ভালো লাইফ। তাহলে আমি কেন তোমার কাছে পড়ে থাকবো? আমারও তো ভালো লাইফ লিড করার অধিকার আছে, তাই না? এই ছিল তোর মনে? তুই যে এত লোভী আমি বুঝিনি। সামান্য টাকার জন্যই তুই আমার ভালোবাসা এইভাবে দূরে ঠেলে দিলি।
এমন বিশ্বাসঘাতকতা না করলেও পারতি, আমার ভালোবাসার এমন অপমান না করলেও পারতি। সে যাই হোক, তোকে তো ঘুরে ফিরে আমারই হতে হবে, তাও খুব জলদি। কেননা তুই যে শুধুই আমার, কিন্তু এটা ভাবিস না যে তোকে ভালোবেসে আপন করব। তোকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য তোকে আপন করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে আরও সনহনিয়ে চলে যায়, আর সায়রা ওর যাওয়ার পানে তাকিয়ে থাকে। সেই দিনের পর থেকে আরুষের সাথে সায়রার আর কোনো দেখা হয় না। দেখা তো দূরের কথা, কথা পর্যন্ত হয় না। কেননা সেই দিনের পর 1 সপ্তাহের মাথায় সে বনানী চলে আসে, আর সেখান থেকে 1 মাসের মধ্যে ভিসা আর পাসপোর্ট করে বিদেশে চলে যায়। যেহেতু ওর চাকরি হয়ে গিয়েছিল আর তাকে বিদেশে ইন্টার্নশিপের জন্য লেটার ছিল, তাই সব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। এর মধ্যেই আরুষ নিজের নাম প্রতিষ্ঠিত করে ফেলে। সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি পরিচালনা করে, কিন্তু এইসব এত সহজে হয়নি। অনেক কঠোর পরিশ্রমের ফলে সে সব অর্জন করতে পেরেছে। প্রথমে সে যে টাকা ইনকাম করত তা দিয়ে কিছু এনজিওতে শেয়ার কিনে নেয়। সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করাতে অল্প সময়েই লাভ হয়, আর সেই লাভটা নিজের কোম্পানিতে কাজে লাগিয়ে তা অনেক বড় এক পর্যায়ে নিয়ে আসে। নিজের নাম একজন সফল বিজনেসম্যানের তালিকায় লেখে। আরুষ সব সময় সায়রার খবর রাখত, কিন্তু সায়রার কাছে আরুষের কোনো খবর ছিল না। এর মধ্যে আরুষ জানতে পারে সায়রার রুহানের সাথে বিয়ে। তা শুনে আরুষের মাথায় রক্ত উঠে যায়। কেননা সায়রা শুধু ওর আর কারণ না। সায়রা আরুষের সাথে যা করেছে তার শাস্তি ওকে আরুষের কাছ থেকে পেতেই হবে। তাই সে দ্রুত বাংলাদেশে আসার ট্রাই করতে থাকে। সায়রার বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে সে বাংলাদেশে এসে পড়ে, আর তার পরের দিন চলে যায় সায়রার বাসায়। গিয়ে দেখে সায়রা এক ধ্যানে জানালার দিকে তাকিয়ে আছে। আরুষ সায়রার সামনে গিয়ে ওকে দেওয়ালের সাথে বাহু দুটো চেপে ধরে। সায়রা প্রথমে আরুষকে দেখে হকচকিয়ে যায়, পরে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। তা দেখে আরুষ বলে, তুই এখনই আমায় সবার সামনে জড়িয়ে ধরে কিস করে বলবি তুই শুধু আমায় ভালোবাসিস আর আমায় বাদে কাউকে বিয়ে করবি না। বাকি আপনারা জানেন এরপরে কি হয়েছিল। বৃষ্টির ফোঁটা আরুষের মুখের উপর পড়তেই আরুষের ধ্যান ভাঙে। সে বুঝতে পারে সে এতক্ষণ অতীতের সেই কষ্টময় স্মৃতিগুলোর মধ্যে ছিল। আরুষ উঠে যেতে নিলে খেয়াল করে ওর চোখের কোণে পানি। আরুষ তা দেখে তাচ্ছিল এক হাসি হাসে, আর নিজেকেই বলে, দেখ সায়রা, তোর দেওয়া কষ্টগুলো আজ আমার চোখের নোনা জল হয়ে পড়ছে। বুঝতে পারছিস কত কষ্ট দিয়েছিস তুই আমায়? কিভাবে পারলি আমায় এত কষ্ট দিতে? আর আমাকে দেখ, শত চেয়েও তোকে কষ্ট দিতে পারি না তোর মতো নিষ্ঠুর হতে, পারি না তোর মতো পাষাণ হতে। আরুষ নিচে এসে দেখে সায়রা ফ্লোরেই শুয়ে আছে। তা দেখে আরুষের বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু হয়। সে সায়রাকে কোলে তুলে নিয়ে বেডে শুইয়ে দেয়। ফেরি লাইটের আলোতে সায়রার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। সায়রার চোখ দুটো ভেজা, চোখের কোণে পানি জমে আছে, পাপড়িগুলোর মধ্যেও বিন্দু বিন্দু পানি জমে আছে। তা দেখে আরুষের ভিতর থেকে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে, আর সে সায়রার মুখের দিকে তাকিয়ে বলে, আমাকে তো পুড়াচ্ছিস নিজের দহনে, আর নিজেও পড়ছিস আমার দহনে। যদি তুই আমায় ধোকা না দিতি তাহলে আজ আমরা কেউই এই দহনে পুড়তাম না, বরং দুইজনের ভালোবাসার রঙে দুইজন দুইজনকে রঙিন করতাম। এই বলে আরুষ সায়রার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। পরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে সায়রাকে বুকের সাথে জড়িয়ে শুয়ে পড়ে। কেননা নিজের এই অশান্ত বুককে যে শান্ত করতে ওর সায়রাকে প্রয়োজন। দেখতে দেখতে কেটে যায় 15 দিন। এই 15 দিনে সায়রা আরুষের সাথে তেমন কোনো কথাই বলেনি। আরুষ কিছু জিজ্ঞেস করলে হু হ্যাঁতে জবাব দিত, যা আরুষের একদম সহ্য হচ্ছিল না। তার উপর নিজের মধ্যেই এক অনুশোচনা কাজ করছিল যে হয়তো নিজের জেদের বশে সায়রার সাথে বেশি অন্যায় করে ফেলেছে। তাকে এইভাবে আপন না করলেও পারত। তার উপর সায়রার এমন নীরবতা যেন আরুষকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন এইসব সহ্য করতে না পেরে বলে উঠল, সায়রা দেখ, সরি, আমি তখন জিদের বশে এমন করেছিলাম, এমন করাটা ঠিক হয়নি। সায়রা তখন কিছু না বলে চুপচাপ নিচের চুল আঁচড়াতে থাকে। তা দেখে আরুষের মাথা গরম হয়ে যায়। সে গিয়ে সায়রাকে ঘুরিয়ে নিচের দিকে আনে। তারপর ওর বাহু দুটো চেপে ধরে বলে, কিছু বলছি আমি তোকে, কথা বলছিস না কেন? সায়রা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে বলে, কি বলবো? হ্যাঁ, কি বলবো? তুমি যা করছো ঠিকই তো করছো, তাহলে আমি বলার কে? সরি বলছি তো। তুমি কেন সরি বলছো? তুমি তো তোমার কাজই করছো, যার জন্য তুমি আমায় বিয়ে করেছো। তুমি তো আমাকে কষ্ট দিতে, প্রতিশোধ দিতে, আঘাত দিতে, যন্ত্রণা দিতে বিয়ে করেছো, তাই না? তাহলে সবই তো ঠিকই চলছে, তো সরি বলার কোনো কারণই দেখছি না। তুমি তো তোমার জায়গায় পারফেক্টলি
রাইট, আমি বেঁচে থাকি মরে। আর কিছু বলার আগেই আরুষ সায়রার ঠোঁট দুটো নিজের ঠোঁটের ভাঁজে আঁকড়ে ধরে, সায়রাকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। সায়রা প্রথমে ছুটোছুটি করলেও পরে শান্ত হয়ে যায়। সে নিজের অজান্তেই আরুষের ছোঁয়াতে হারিয়ে যেতে থাকে। আরুষ প্রায় কিছু সময় পর সরে এসে সায়রার কপালের সাথে কপাল ঠেকিয়ে ঘন ঘন শ্বাস নিতে থাকে। সায়রা নিজেও হাঁপাতে থাকে। তখন আরুষ শান্ত গলায় বলে, তোকে কষ্ট দিব, আঘাত করব, যন্ত্রণা দিব, তোর থেকে প্রতিশোধ নিব, কিন্তু তোকে কখনো নিজের থেকে দূরে যেতে দিব না। তোকে নিজের অধীনের বাইরে যেতে দিব না। তোকে সবসময় নিজের মাঝে আবদ্ধ করে রাখবো। তুই সারা জীবন আমার পাশে থাকবি, আমার বউ হয়ে। তোমার উপর সব থেকে বেশি অধিকার আমার, কেননা তুই যে শুধুই আমার। আর ভালোবাসা? আরুষ মুচকি হেসে আর কিছু না বলে সায়রার ঠোঁট দুটো আবার নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নেয় আর পরম আয়েসে সায়রার ঠোঁট দুটো শুষে নিতে থাকে। আরুষের এই ভালোবাসার স্পর্শে সায়রা বুঝে যায় আরুষের মনের কথা। সে ভালো করেই জানে আরুষ ওকে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু রাগ আর অভিমানের কারণে তা বলতে পারছে না। তাই সে আর কথা বাড়ায় না, কারণ তার যা উত্তর পাওয়ার ছিল তা সে পেয়ে গেছে। আরুষ হঠাৎ সায়রাকে পাঁচকোলা তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় আর সায়রার গলায় মুখ গোজে। সেই দিন সায়রাকে আপন করে নেওয়ার পর সায়রার প্রতি ওর নেশা আরোই বেড়ে চলেছে। না চাইতেও সে সায়রার কাছে ছুটে চলে যায়, কেননা এই নেশা থেকে যে মুক্তি পাওয়া বড় দায়। তাই তো আজ সে যখন সায়রাকে কাছে পেয়েছে, সে আবার সেই নেশায় ডুব দিতে চায়। রাত ৩টে। আরুষ সায়রাকে চাপটে ধরে গলায় মুখ গুজে বেঘরে ঘুমোচ্ছে, যেন কত রাত ঘুমায়নি। আর সায়রা পলকহীনভাবে ওকে দেখেই চলেছে। এই দেখার যেন কোনো শেষ নেই। সায়রা ভাবছে কতটাই না কষ্ট দিয়েছে সে আরুষকে, কিন্তু সেই বা কি করত? সে বাধ্য ছিল এইসব করতে। এই কথাগুলো ভাবতে ভাবতেই তার অতীতের সেই স্মৃতিগুলো সামনে এসে পড়ে, আর সায়রা না চাইতেও ডুব দেয় সে ৩ বছর আগের স্মৃতিতে। আরুষের সাথে আমার দিনগুলো তখন ভালোই কাটছিল। নিজের চাইতে বেশি ভালোবেসে ফেলেছিলাম ওকে। ওর জন্য সব কিছু করতে পারতাম। ওই যেভাবে বলতো সেভাবেই চলতাম। ওর কথা অনুযায়ী পড়ালেখাও ঠিক মতো করতাম। তখন আমি কলেজের 2nd ইয়ারের স্টুডেন্ট। সামনে ছিল এইচএসসির মতো বড় প্যারা। সকলেরই লেখাপড়া ধুমসে চালু, আমারও একই অবস্থা। কিন্তু এর মধ্যে কিছুদিন ধরে এক অচেনা নাম্বার থেকে কল আসা শুরু করে, কিন্তু আমি পাত্তা দিতাম না আর কলও ধরতাম। তার উপর কয়েকদিন ধরে খেয়াল করি একটা ছেলে আমায় ফলো করে। আমি যেখানেই যাই সেখানেই সে এসে হাজির। আস্তে আস্তে আমার ভয় করতে শুরু করে। এইদিকে আরুষকেও বলতে পারছিলাম না, কেননা ওকে জানালে সোজা মারামারিতে এসে পড়বে, তাই কিছু জানাইনি। একদিন সেই ছেলেটি আগ বাড়িয়ে কথা বলতে আসে। আমি ভয়ে সেদিন দৌড়ে চলে আসি। তারপর থেকে আমি বায়না ধরি আরুষ যাতে আমায় নিয়ে যায় আর নিয়ে আসে। আরুষও আমার কথা ফেলতে না পেরে আমায় দিয়ে আসতো আর নিয়ে আসতো। আরুষের সাথে থাকলে কেন জানি নিজেকে অনেক সেফ মনে হতো। আরুষের সাথে যাওয়া আসার পর আমি আর সেই ছেলেকে দেখিনি। আমি আস্তে আস্তে সেই ছেলের কথা ভুলে যাই আর পরীক্ষায় মনোযোগ দিই। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়। এর প্রায় 3 মাস পর রেজাল্ট দেয়। জিপিএ 5 পাই। অতঃপর ভালো এক ভার্সিটিতে ভর্তি হই। এর মধ্যে আরুষও চাকরি খুঁজতে থাকে। ওর কথা ছিল চাকরি হওয়ার 2-3 মাস পরেই সে আমায় বিয়ে করবে। আমি তো তখনই সেই খুশি, আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে বলে। কিন্তু সেই খুশি বেশি দিন টিকলো না। একদিন ভার্সিটি থেকে ফিরছি, এমন সময় রুহান ওর গাড়ি নিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। রুহান গাড়ি থেকে বের হয়ে এসে আমার সামনে দাঁড়ায়। আমি রুহানকে দেখে পাশ কাটিয়ে যেতে নিলে রুহানের কথায় থমকে দাঁড়ায়। আজ আমায় ইগনোর করা ভুল করো না, তা না হলে তোমার আরুষের জান বাঁচবে না। আমি অবাক হয়ে রুহানের দিকে ঘুরে দাঁড়াই আর বলি, মানে যা শুনলে তাই। এখন কথা না বাড়িয়ে গাড়িতে ওঠো, কথা আছে। আমি কোথাও যাব না। ভেবে বলছো তো? কেননা তোমার জানের জান এখন আমার হাতে। তুমি যদি এখন আমার সাথে না চলো তাহলে তোমার আরুষ আর কালকের সূর্যোদয় দেখতে পারবে না। এমন ফিল্মে ডায়লগ না মেরে কি বলতে চাচ্ছ তা বলো। ভয় হচ্ছে, কিন্তু ভয়কে পেছনে রেখে সাহস জুগিয়ে বললাম, ওকে তাহলে শোনো, তুমি এখন আমার সাথে রিলেশনে না যাও তাহলে আমি তোমার আরুষকে জানে মারতে বাধ্য হব। আর তুমি ভালো করে জানো আরুষকে রাস্তা থেকে সরাতে আমার 2 মিনিটও লাগবে না। কি যা তা বলছো? আমি যা তা বলছি, তাই না? ওয়েট। এই বলে মোবাইলে কাউকে ভিডিও কল দিল, তারপর তার সায়রার সামনে ধরলো। সেখানে দেখা যাচ্ছে আরুষ ফরমাল লুকে হাতে ফাইল নিয়ে রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছে।
তখন হাত থেকে ফাইল পড়ে যায়। আরুষ তা উঠিয়ে কাগজগুলো ঠিক করতে থাকে। আর ওর পিছেই একটা ট্রাকের মতো দাঁড়িয়ে আছে, যার ইঞ্জিন চালু। আর আরুষের পিছেই এক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আরুষের সেদিকে খেয়াল নেই। সে নিজের কাগজগুলো গোছাতে ব্যস্ত। তার আশেপাশে কি হচ্ছে তার কোনো হুঁশ নেই তার। আমার একই সাথে ট্রাকটি চালু হয়ে যাবে, আর ট্রাকটির কাছে আসতেই আরুষের পিছে থাকা ব্যক্তিটি আরুষকে ধাক্কা দিয়ে সে ট্রাকটির সামনে ফেলে দিবে, আর ট্রাক আরুষের উপর দিয়ে চলে যাবে। আর তোমার আরুষ। কেন করছো এমন? গুড কোয়েশ্চন। তাহলে শোনো, তুমি আর আরুষ মিলে আমায় যে সকলের সামনে যে অপমান করছো তার প্রতিশোধ নিতে তোমাদের সাহস কিভাবে হয়? রোহান চৌধুরীকে অপমান করার এখন এর ফল তো তোমাদের ভুগতেই হবে। এখন তুমিই বলো আমি কি করি? জানে মেরে ফেলবো কি আরুষকে? না, তুমি এমন কিছু করবা না। তাই তো বলতেছি, আমার কথা মেনে নাও। আমি যা যা বলছি তাই করো। আরুষকে বলে যাও আর আমার কাছে চলে আসো। তুমি নিজে আরুষকে নিজের থেকে দূরে সরিয়ে দিবে, আর ওকে সকলের সামনে ইনসাল্ট করবে, ওকে নিচু করবে। আমি এসব করতে পারবো না। করতে তো হবে তোমায়, তা না হলে। ভিডিওতে ট্রাকটি চলতে শুরু করে। আস্তে আস্তে সেই ট্রাকটি আরুষের সামনে এসে পড়ে, আর পিছে থাকা লোকটি আরুষকে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। সায়রা কি করবে কিছু বুঝতেছে না। যখন দেখলো ট্রাকটি ক্রমশ এগিয়ে আসছে, তখন সায়রা আর কিছু না ভেবে চিল্লিয়ে ওঠে, আমি রাজি, তোমার সকল শর্তে আমি রাজি। এই কথা শুনে রুহানের মুখে এক পৈশাচিক হাসি ফুটে ওঠে। আর রুহান ফোনটা নিয়ে কাকে যেন কি বলে, আর লোকটি সরে আসে, আর ট্রাকটিও পাশ কাটিয়ে চলে যায়। সেই দিনের পর থেকেই সায়রা আরুষকে ইগনোর করা শুরু করে, আর না চাওয়া সত্ত্বেও রুহানের সাথে মিশতে শুরু করে। আর সেই দিন আরুষ যখন সায়রার সাথে দেখা করতে যায়, তখন রুহান কিভাবে যেন খবর পায় যে আরুষ সায়রার সাথে দেখা করতে যাচ্ছে। তাই সে আগেই সায়রার কাছে চলে যায়, আর সায়রাকে বলে আজ আরুষকে অপমান করতে, আর এমন ভান করতে যে সে এখন আরুষকে ভালোবাসে না, আর না তাকে চায়। সায়রা ভালো করে জানতো আরুষকে সে যাই বলুক না কেন আরুষ বিশ্বাস করবে না। তাই সে টাকার কথা তোলে, যাতে আরুষ অপমানিত হয় আর নিচে থেকে দূরে চলে যায়। তাই সায়রা সেদিন ওই সকল কথা বলে। সেই দিনের পর থেকে সায়রা হাসতে ভুলে যায়। কারোর সাথে কোনো কথা বলতাম না, চুপচাপ থাকতাম। ভার্সিটিতে মন মরা হয়ে থাকতাম, মাঝরাতে কেঁদে উঠতাম। আরও সে শূন্যতা আমায় কুড়ে কুড়ে খাচ্ছিল। নিজের ভালোবাসাকে এইভাবে দূরে সরিয়ে রাখতে পারছিলাম না, কিন্তু আমি যে নিরুপায়। তখন ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার মধ্যে ছিল না। শুধু একটাই কথাই আমার মাথায় ঘুরঘুর করছিল, যেভাবেই হোক আমাকে আরুষকে বাঁচাতে হবে। নিজের জীবন দিয়ে হলেও আমাকে আরুষকে বাঁচাতে হবে। আজ আমি আরুষকে তো বাঁচিয়ে ফেলেছি, কিন্তু এর বদলে নিজের বাঁচার কথা ভুলে গিয়েছিলাম। দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। আমার এই অবস্থা দেখে একদিন জান্নাত আমার কাছ থেকে সব জানতে চায়, আমি কেন আরুষের সাথে এমন করি। তখন আমি আর না পেরে ওকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করি আর সব খুলে বলি। এসব শুনে জান্নাত আমার সান্ত্বনা দিত, আর আমিও পরে নিজেকে কিছুটা শক্ত করে ফেলি। আরুষের ভালোর জন্য যে আমায় দূরে থাকতেই হতো। প্রায় 1 বছর পর রুহান আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ভালো প্রস্তাব হয়, সকলে রাজি হয়ে যায়। আমারও রাজি না হয়ে উপায় ছিল না, কিন্তু আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে আমি বিয়ের 3 দিন আগে নিজেকে শেষ করে দিব। কেননা সেদিনই, ওই দিন যেদিন আরুষ আমার ভালোবাসা গ্রহণ করেছিল, ওই দিনেই আমাদের প্রেমের কাহিনী শুরু হয়েছিল। তাই আমি সেদিনই নিজেকে শেষ করে কাহিনীটা সেখানেই শেষ করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তার আগেই আরুষ এসে আমায় নিজের করে নেয়। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ি খেয়াল নেই। সকালে ঘুমিয়ে আছি, এমন সময় মনে হলো আমার মুখের ওপর পানির ফোঁটা পড়ছে। তখন আমি আদো আদো চোখ খুলে দেখি আরুষ আমার উপর ঝুঁকে আছে। তার মাথা থেকে টিপ টিপ করে পানি চুয়ে চুয়ে আমার মুখের উপর পড়ছে। আমি তা দেখে ধরপড়িয়ে উঠি। এতে আমি আরুষের মাথার সাথে ধাম করে বাড়ি খাই। আমি নিজের কপালে হাত বোলাতে বোলাতে বলি, এমনি কি দেখছিলাম? তোমাকে। আরুষের ঘোরের মধ্যে থেকে কথাটি বলে। মানে? অবাক হয়ে বললাম। সায়রার এমন কথায় আরুষের ঘোর কেটে যায়। সে বুঝতে পারে সে কে বলছিল, তাই সে কথা ঘোরানোর জন্য বলে, মানে ও হ্যাঁ, আমি দেখতেছিলাম একটা মানুষ এত কিভাবে ঘুমায়। এত ঘুম কোথা থেকে আসে তোর? আছি, এখন কি ঘুমোতেও পারবো না? কয়টা বাজে জানোস? 10টা বাজে। 10টা? এতক্ষণ বাড়ির বউ কেউ ঘুমায়? কি 10টা বাজে আর তুমি আমায় এখন ডাকছো? সরো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমায় নিচে যেতে হবে। তো যা, বলে মিটিমিটি হাসতে থাকে। আমি হাসির কোনো কারণ খুঁজে না পেয়ে নিজের দিকে তাকিয়ে দেখি আমার জামা
ওলট পালট হয়ে আছে। তা দেখে আমি লজ্জায় শেষ হয়ে যাই। তার সাথে আমার রাগটা উঠছে। পারলেই অশুভটাকে মেরে গুম করে দিই। নিজের জামা কাপড় ঠিক করে বলি, ওই তুমি আমার দিকে এমনি তাকিয়ে আছো কেন? আগে কি মেয়ে দেখো নাই? অন্যদিকে দেখো, লজ্জা শরম বলতে কিছুই নেই। তোকে দেখে আমার লজ্জা করবে কেন? আমি কি অন্যের বউকে দেখতেছি নাকি? নিজের বউরে দেখতেছি। নিজের বউকে দেখতে কিসের লজ্জা শুনি? সায়রা ছোট ছোট চোখ করে বলে, তুমি কি আদৌ আমাকে নিজের বউয়ের স্বীকৃতি দিয়েছো? আদৌ কি আমায় তোমার বউ মানো? সায়রার এইরকম প্রশ্নে আরো থমথমা খেয়ে যায়। সে কি বলবে বুঝতে পারছিল না, কেননা এর জবাব ওর নিজের কাছেই নেই। আরুষ কথাটা এড়ানোর জন্য নিজের মুখে গম্ভীরতা এনে বলে, যা ফ্রেশ হয়ে আস, আমি ডাইনিংয়ে ওয়েট করছি। এই বলে আরুষ সনহনিয়ে চলে যায়। আর সায়রা তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সায়রার ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। এই 1 সপ্তাহে আমি আরুষকে অনেকবার সত্যিটা বলার চেষ্টা করেছি, কিন্তু আফসোস, আরুষ প্রতিবারই আমার কথা ইগনোর করে চলছে। কেননা আমার মুখে সেই আগের দিনের কথা যেন তার সহ্য হয় না। কেননা আমি আগের কথা তুলতেই তার আমার করা সেই অপমান আর বিশ্বাসঘাতকতার কথা মনে পড়ে যায়। আমার বলা প্রত্যেকটা কথা তার কানে বাজতে থাকে, আর সেই দৃশ্য তার সামনে ভেসে ওঠে যে কিভাবে আমি তাকে ঠকিয়েছিলাম, যার ফলে ওর রাগ উঠে যায় আর আমার সাথে খারাপ ব্যবহার করে বসে। আরুষ কোনো মতেই আমাকে কষ্ট দিতে চায় না, আর না নিজেই সেই কষ্টগুলো মনে করতে চায়। কিন্তু আমি বা কি করব? ওকে সত্যিটা জানানোটা যে আমার বড্ড প্রয়োজন, কিন্তু কিভাবে ওকে জানাবো তা বুঝতে পারছিলাম না। আমি যখন এইসব ভাবছি তখন আরুষ আমার পাশে এসে দাঁড়ায়। আমি সেই আগের মতো ভেবেই চলেছি। আরুষ তা দেখে হালকা কাশি দেয়। আমি চমকে উঠি। আমি পাশ ফিরে দেখি আরুষ দাঁড়িয়ে আছে। আমাকে এইভাবে চমকে যেতে দেখে আরুষ ভ্রু কুঁচকে আমার দিকে তাকায় আর বলে, এত গভীরভাবে কার চিন্তায় মগ্ন ছিলি তুই যে বুঝতেই পারোসনি আমি তোর পাশে এসে দাঁড়িয়েছি? মানে আসলে থাক, বলতে হবে না। যার ইচ্ছা তার ভাবনায় মগ্ন থাক, তাতে আমার কি? সে যাই হোক, বেডে একটা প্যাকেট আছে, সেখানে একটা ড্রেস আর তোর প্রয়োজনীয় সকল জিনিস আছে। ওইটা পরে সন্ধ্যায় রেডি হয়ে নিস। কেন? জিজ্ঞাসা দৃষ্টিতে বললাম। আমার এক ক্লায়েন্ট আমাদের একটা পার্টিতে ইনভাইট করেছে, সেখানে যেতে হবে। তাহলে তুমি যাও, আমি কোথাও যাব না। আমাদের দুইজনকে ইনভাইট করেছে, সো আমাদের দুইজনকে যেতে হবে। আর এমনিও আমি তোর মতামত চাইনি। তুই যেতে চাস আর বা নাই যেতে চাস, তোকে তো আমার সাথে যেতেই হবে। সো ইউ হ্যাভ নো চয়েস। আর হ্যাঁ, আমি এই বিষয় নিয়ে আর কোনো বাড়তি কথা শুনতে চাই না। গট ইট? আমাকে আর কিছু বলতে না দিয়ে সে হনহনিয়ে চলে যায়। আমি স্থির দৃষ্টিতে আরুষের যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমি ভালো করেই জানি আমি না যেতে চাইলেও আমি যেতে হবে, তাই কিছু না বলে রুমের দিকে পা বাড়াই। সন্ধ্যায় আরুষ রুমে এসে থমকে দাঁড়ায়, কেননা তার সামনে এক হুড় দাঁড়িয়ে আছে। সে তার হুড়কে আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পরনে হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশনের একটা পার্টি গাউন, তার মধ্যে ছোট্ট ছোট্ট সাদা পাথর বসানো, চোখে আইলাইনার, ঠোঁটে কফি কালারের লিপস্টিক, মুখে তেমন কোনো মেকআপ নেই, চুলগুলো স্ট্রেট করা, সামনে লেয়ার কাটা ছোট ছোট চুলগুলো কপালে এসে বারবার বাড়ি খাচ্ছে, কানে ছোট ছোট ডায়মন্ডের ইয়াররিং, হাতে সাদা পাথরের একটা ব্রেসলেট, এই সাইডে ওড়না নেওয়া, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে সায়রাকে। আরুষ তো নেশা ভরা চাহনিতে ওর দিকে তাকিয়ে আছে। তখন সায়রা সামনে এসে বলে, এই যে মিস্টার, রেডি হবে না? সন্ধ্যা তো নেমেই আসলো। সায়রার কথায় আরুষের ধ্যান ভাঙে। সে কিছু না বলে আলমারি থেকে একটা ব্লু কালারের স্যুট বের করে, তারপর তা নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। পার্টিতে সকলের দৃষ্টি সায়রা আর আরুষের দিকে, কেননা তাদের একসাথে একদম সেই লাগছে, বলতে গেলে মেড ফর ইচ আদার। পার্টিতে থাকা সকল মেয়েরা আরুষের দিকে হা করে তাকিয়ে আছে। থাকবে নাই বা কেন? আরুষ আজ সায়রার সাথে ম্যাচ করে ব্লু ব্লেজার আর ব্লু প্যান্ট পরেছে, ভেতরে হোয়াইট কালারের শার্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ব্ল্যাক কালারের চেইন ওয়াচ, সব মিলিয়ে সেই পরিমাণের হ্যান্ডসাম লাগছে তাকে। নিজেও প্রথমে আরুষের দিকে হাঁ করে তাকিয়েছিল, কিন্তু তখন বুঝতে পারে সে সব মেয়েরাই আরুষের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তখন জেদ উঠে গেল, সে নিজের সাথে বিড়বিড় করতে লাগলো, এত হ্যান্ডসাম সেজে আসার মানে বুঝলাম না। সব মেয়েরা কেমনে তাকিয়ে আছে? অন্যের জামাইয়ের দিকে এমনি কেউ তাকায়? যত সব লুচ জামাইয়াগুলি। দেখিস তোদের ভাগ্যে একটা কালা কুমিরের মতো একটা জামাই পরবো, আমার জামাইয়ের দিকে নজর দেয়া। আমি যখন এইসব বিড়বিড় করছিলাম তখন এক ছেলে এসে আমার সামনে এসে দাঁড়ায় আর হাত বাড়িয়ে বলে, হ্যালো মিস,
I am Akash, and you? আমি কিছু বলতে যাব এর আগেই আরুষ আমার পেছন থেকে সামনে এসে সেই ছেলের হাত ধরে হ্যান্ডশেক করে দাঁতে দাঁত চেপে বলে, হাই মিস্টার আকাশ, আই এম আরুষ খান অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ সাইরা আরুষ খান। Oh, I see. By the way, your wife is most gorgeous. I have to say, anyway, I have to go. Nice to meet you. এই বলে সে চলে গেল। আর আরুষ আমার হাত চেপে ধরে রাগী চোখে তাকিয়ে বলল, ভুলেও যাতে কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি, তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই বলে আমার হাত ধরে দাঁড়িয়ে থাকে আর তার কিছু ক্লায়েন্টের সাথে কথা বলতে থাকে। এমন সময় স্টেজে একজন মধ্যবয়স্ক লোক মাইক নিয়ে ওঠে আর সকলের উদ্দেশ্যে বলা শুরু করে, Ladies and gentlemen, may I have your attention please? সকলেই তখন তার দিকে তাকায়, সকলের দৃষ্টি এখন তার দিকে। আপনারা সকলেই জানেন আজকের এই পার্টিটি আমি আমার নিউ প্রজেক্টটি শুরু করার খুশিতে দিয়েছি, আর তার সাথে আমি 20% পার্টনারশিপ পাওয়ার খুশিতেও। আপনারা হয়তো অনেকেই জানেন না আমার সাথে এই প্রজেক্টে কে কাজ করছেন। আমাকে তার সাথে কাজ করার এই সুযোগটি করে দিয়েছেন নোন অ্যান্ড অনলি মিস্টার আয়ুষ খান। হ্যাঁ, সকলেই ঠিকই শুনছেন, আমাদের এই নিউ প্রজেক্টটির সাথে মিস্টার আয়ুষ খান যুক্ত। আর আপনারা জেনে খুশি হবেন তিনি আজ আমাদের মাঝে উপস্থিত, কিন্তু আজ তিনি একা নন, তার সাথে আছে তার বিউটিফুল ওয়াইফ মিসেস সাইরা আয়ুষ খান। আর আজ আমাদের এই পার্টির মূল কেন্দ্রবিন্দু তাদেরকে ঘিরে। আমি মিস্টার অ্যান্ড মিসেস খানকে রিকোয়েস্ট করব স্টেজে আসতে। প্লিজ কাম অন স্টেজ। আমি এত হোস্টিং করতে পারি না আর না তেমন সাজিয়ে কথা বলতে পারি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। তখন আরুষ আমার হাত ধরে স্টেজে নিয়ে যায়, অতঃপর সকলের সামনে আমায় পরিচয় করিয়ে দেয়। তখন সেই লোকটি আবার বলে ওঠে, আমার আরেকটি ছোট্ট রিকোয়েস্ট মিস্টার অ্যান্ড মিসেস খানের কাছে, যদি তিনি আমার এই রিকোয়েস্টটি রাখতেন। জি বলুন মিস্টার রহমান। আমরা সকলেই আপনার অ্যান্ড মিসেস খানের একটি কাপল ড্যান্স দেখতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার এক শর্ত আছে। কি শর্ত? আমায় একাই নয়, বরং আজকে উপস্থিত সকল কাপলকে আমার সাথে ড্যান্স করতে হবে। হোয়াই নট, আই রিকোয়েস্ট প্লিজ অল দ্য কাপল কাম অন দ্য স্টেজ। একে একে সকলে স্টেজে চলে আসে আর চারদিকে লাইট অফ হয়ে যায়। একটা ফোকাস লাইট স্টেজে এসে পড়ে আর চারদিকে মিউজিক বেজে ওঠে। আরুষ আমার এক হাত ধরে ওর কাঁধে রাখে আর এক হাত ওর হাতের ভাঁজে নিয়ে নেয় আর ওর নিজের এক হাত আমার কোমরে রাখে, আমাকে একদম কাছে টেনে আনে, তারপর ডান্স করতে থাকে। আমার এক আঙুল ধরে ঘুরিয়ে আবার আমায় নিজের সাথে চেপে ধরে, আমাকে ঘুরিয়ে নেয়, তারপর আমাকে নিজের বুকের সাথে চেপে ধরে আর ডান্স করতে থাকে। আমার কোমর ধরে উঁচু করে ঘুরায়, সেই আগের স্টাইলে আমায় নিজের দিকে ঘুরায়। আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকি। আজ ওর চোখে এক আলাদা নেশা দেখতে পারছি। আমার ইচ্ছা করছে ওর এই চোখের নেশায় নিজেকে বিলীন করে দিতে। গান স্টপ হয়ে যায় আর চারদিকে লাইট জ্বলে ওঠে। আমরাও দুজন একটু সরে আসি, সকলেই আমাদের তারিফ করতে থাকে, কিন্তু এর মধ্যেও যে একজোড়া চোখ আমাদের দিকে হিংস্রভাবে তাকিয়েছিল আর আমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছিল। আমরা যখন স্টেজ থেকে নেমে আসি তখন একটা ওয়েটারের সাথে আমি ধাক্কা খাই, যার ফলে আমার গাউনে পানি পড়ে যায়। আমি আরুষকে বলে ওয়াশরুমে চলে যাই এটা মুছতে, কিন্তু যেই না ওয়াশরুমে ঢুকতে যাব তখন কেউ এসে আমার মুখ চেপে ধরে। আমি হাত ছোড়াছুড়ি করেও তার সাথে পেরে উঠছিলাম না। সে আমায় টেনে পেছনের গেট দিয়ে বাগানের দিকে নিয়ে যায় আর সেখানে গিয়ে আমায় মাটিতে ছুঁড়ে মারে। পুরো রুমে অন্ধকার বিরাজমান, এক থমথম পরিবেশ। হালকা ফেরি লাইটের আলোতে সায়রাকে দেখা যাচ্ছে। চুলগুলো এলোমেলো অবস্থায় সে ফ্লোরে হাঁটু কেড়ে বসে মুখ লুকিয়ে কান্না করছে, আর তার দিকে একজোড়া রক্তিম চোখ তাকিয়ে আছে। ভীষণ লাল হয়ে আছে চোখ দুটি, যে কেউ সেই চোখের দিকে তাকালে তার আত্মা শুকিয়ে যাবে। চোখ দেখে মনে হচ্ছে যেন এখনই তার চোখ দুটো দিয়ে আগুনের বর্ষণ হবে। সেই চোখ দুটোর মালিক আর কেউ না, বরং আরুষ নিজেই। কি হয়েছে তাই ভাবছেন তো? তাহলে চলুন দেখে আসি কি হয়েছিল। মাটিতে ছুঁড়ে মারার ফলে আমার হাত খানিকটা ছিলে যায়। আমি সেদিকে তোয়াক্কা না করে সামনে তাকাই। সামনে তাকিয়ে দেখি রুহান দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে রেগে যাই আর উঠে গিয়ে ওর কলার ধরে টান দিয়ে বলি, কি সমস্যা কি? এরকম অসভ্যতার মানে কি? খানিকটা জোর গলায় বললাম। রুহান নিচের কলার ছাড়িয়ে বলে, খবরদার আমার সাথে উঁচু গলায় কথা বলবে না, তা না হলে এর পরিণতি খুব খারাপ হবে। কি করবে? হ্যাঁ তুমি কি করবে? পাখা গোজাইছে তাই না? এই পাখা কিভাবে কাটতে হয় তা আমি ভালো করেই জানি। তুই কি মনে করছিস তোকে আমি শান্তিতে থাকতে দিব? কোনোদিনও না, তোদের দুজনকে বরবাদ করে দিব আমি। অনেক হয়েছে আর না,
তোর এই ভালো মানুষের পেছনে লুকিয়ে থাকা নরপশুকে আমি সকলের সামনে তুলে ধরবই। তোর জন্য আজ আমি আমার আরুষের কাছ থেকে এত দূরে, যেখানে আমার ওর ভালোবাসা প্রাপ্য সেখানে আমি আজ ওর ঘৃণা পাচ্ছি। শুধুমাত্র তোর জন্য আজই আমি আরুষকে সব বলে দিব। রুহান এক মুচকি হেসে বলে, তোর কথা শুনলে শুনি আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই রুহান আমায় জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে আমার মাথা ওর বুকের মধ্যে জড়িয়ে ধরে, যার ফলে আমি কিছু বলতে পারছিলাম না। আর যেভাবে ধরেছে তার ফলে আমি নড়তেও পারছিলাম না। রুহান এবার বলতে শুরু করে, তুমি আমায় এত ভালোবাসো তা আমার জানা ছিল না। তুমি যে আমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না, তাই তো সুযোগ বুঝে আজ এই পার্টিতে তুমি আমার সাথে টাইম স্পেন্ড করবে বলে আসতে বললে। আচ্ছা, এইভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করব বলো? আমার যে আর তর্স হয়েছে না। তবে তুমি আরুষকে দিয়ে প্রপার্টিস এর পেপার সাইন করে সব সম্পত্তি নিজের নামে করাবে আর আমার কাছে চলে আসবে বলো? আমি কিছু বুঝতে পারছি না রুহান কি বলছে না বলছে আর কেনই বা বলছে। আমি সব বুঝে ওঠার আগেই কেউ এসে এক ঝাটকায় আমাকে রুহানের কাছ থেকে আলাদা করে ফেলে আর আমার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। আমি সামনে তাকিয়ে দেখি আরুষ রক্তিম চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলার আগেই আরুষ রুহানকে পেটাতে শুরু করে আর বলতে থাকে, তোর সাহস কিভাবে হলো সাইরার কাছে আসার? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। এই বলে মারতে থাকে। সকলেই মারামারির আওয়াজ শুনে বাগানে চলে আসে আর অনেক কষ্টে আরুষকে ছাড়ায়। আরুষ এখনো রাগে ফুঁসতে আছে। আমি নির্বাকের মতো সব দেখছি, কে থেকে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছিলাম না। তখন আরুষ আমায় সকলের সামনে টানতে টানতে নিয়ে আসে আর আমায় গাড়িতে ছুড়ে মারে। ফুল স্পিডে গাড়ি চলতে থাকে। কিছুক্ষণ আগে সায়রার লেট হচ্ছিল দেখে আরুষ সায়রাকে খুঁজতে ওয়াশরুমে যায়, কিন্তু সেখানে না পেয়ে সে ঘাবড়িয়ে যায় আর সায়রাকে খুঁজতে থাকে। একটা ওয়েটারকে জিজ্ঞেস করলে বলে সে না সায়রাকে বাগানের দিকে যেতে দেখেছে, তাই আরুষও বাগানের দিকে যায়। আর সামনে যেতেই দেখে রুহান সায়রাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, যা দেখে আরুষের মাথা গরম হয়ে যায়। যেহেতু সায়রা উল্টো ঘুরেছিল তাই আরুষকে দেখেনি, কিন্তু রুহান ঠিকই দেখেছিল, তাই সে তখন সায়রাকে জড়িয়ে ধরে ওইসব বলে। বর্তমানে আরুষ আমার কান্না দেখে আরো রেগে যায় আর আমার সামনে এসে আমার চুলের মুঠি ধরে আমাকে টেনে দাঁড় করায় আর আরেক হাত দিয়ে আমার গাল দুটো চেপে ধরে বলে, তোর কয়জনকে লাগে শুনি? আমার দ্বারা বুঝি তোর হচ্ছে না? আমি তোর মনের জ্বালা নিভাতে পারছি না নাকি যে বারবার তোকে রুহানের কাছে যেতে হয়? এখন কি আছে রুহানের মধ্যে যা আমার মধ্যে নেই? রুহান তোকে এমন কি দিয়েছে যে বারবার তুই ওর কাছে ছুটে চলে যাস? আমার গাল দুটো চেপে ধরায় আমি কিছু বলতে পারছিলাম না। আর এইসব শোনার পর আমার চোখ থেকে অঝরে পানি পড়তে, তা দেখে আরুষ বলে, একদম ন্যাকা কান্না করবি না। এইসব কুমিরের চোখে জল এখন আমায় গলাতে পারবে না। কেন আবার আমায় ধোকা দিতে চাইলি শুনি? আমার টাকা বেশি বলে সব সম্পত্তি নিজের নামে করে আবার তুই সেই রুহানের কাছে যেতে চাইলি কেন রে? কেন? আমি তোকে খুশি রাখতে পারতেছি না নাকি তোর ভিতরের জ্বালা মিটাতে পারছি না? বল, তোর কাছে কি কখনোই আমি আমার ভালোবাসার দাম পাবো না? এত কিছু করার পরও আমি শুধু তোকেই চেয়েছি, তোকেই আপন করে নিয়েছি, কিন্তু তুই কি করলি? আমায় আবার ধোকা দিলি, বারবার আমায় আঘাতই করলি। তুই আসলে ভালোবাসার যোগ্যই না। এই বলে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি কান্না করতে করতে বলি, আমার কথাটা শোনো, তুমি যা ভাবছো তা ভুল। আমাকে চুপ, একদম চুপ। তুই কি ভাবিস আমাকে যে এখন তুই বলবি সব মিথ্যা আর আমি মেনে নিব? এতই বোকা মনে হয় আমায়? যা দেখেছি নিজের চোখে দেখেছি আর যা শুনেছি নিজের কানে শুনেছি। আসলে এতে তোর কোনো দোষ নেই, সব দোষ আমারই। আমি এক চরিত্রহীনা মেয়েকে ভালোবেসেছি যার কিনা চরিত্রের কোনো ঠিক নেই, যার নাকি একজনকে দিয়ে হয় না, তার তো 4-5 জন লাগে। নিজের দেহকে তো সবার মাঝে বিলীন করতে ভালো লাগে। যত সব চরিত্রহীনা জানি কোথাকার। একটা মেয়ে সব সহ্য করতে পারে, কিন্তু নিজের চরিত্র নিয়ে কোনো কথা সহ্য করতে পারে না। সায়রাও পারেনি। সায়রা এইসব শুনে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আরুষের সামনে গিয়ে ওর গালে সজোরে একটা থাপ্পড় মারে। সায়রার শরীর ডাকে থরথর করে কাঁপছে। আরুষ থাপ্পড় খেয়ে রেগে সায়রাকে কিছু বলতে যাবে, তার আগেই সায়রা আবার আরুষের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর চিৎকার করে বলে, বাস, আর না, অনেক বলেছো তুমি। আমার চরিত্র নিয়ে আর একটা কথা আমি সহ্য করব না। আমার চরিত্র নিয়ে কথা বলার সাহস কারণ নেই। ভালোবাসি বলে এই না তুমি যা বলবে তা আমি চুপচাপ সহ্য করব। আরে জানো কি তুমি, হ্যাঁ, আমি এইসব কেন করেছি, কেন তোমায় দূর করেছি, কেন তোমায় কষ্ট দিয়েছি? কিছুই তো জানো না। তোমায় যা দেখিয়েছি তাই বিশ্বাস করেছো। এর পেছনে থাকা সত্যি তুমি কখনো জানতেই চাওনি। কতবার বলতে চেয়েছি
কিন্তু তুমি তো শুনতে নারাজ। আরুষ আর সায়রার এমন জোরে জোরে কথা বলার ফলে আরুষের বাবা মা ওদের রুমের সামনে হাজির হয় আর দরজা ধাক্কাতে থাকে, কিন্তু ওরা কেউ খোলে না। উল্টে আরো জোরে আরুষের গলা ভেসে আসে। কি বলবি তুই? হ্যাঁ কি বলবি? তোর বলার মতো কিছু আছে নাকি? আর কিসের সত্যি কথা বলছিস তুই? কোনো সত্যি নেই এইখানে, এইটা সত্য, তুই চরিত্রহীনা। ব্যাস, আজ তুমি চুপ থাকবে আর আমি বলবো। অনেক সহ্য করেছি আর না। জানতে চাও কেন করেছিলাম সেদিন এমন? তাহলে শোনো। তোমার জন্য করেছিলাম সব সেদিন। তোমাকে ওই রুহানের হাত থেকে বাঁচানোর জন্য এইসব করেছিলাম। তারপর সায়রা সেই শুরু থেকে আজকের ঘটনা পর্যন্ত সব খুলে বলে। সব শুনে আরুষ স্তব্ধ হয়ে যায়, যে কিছুতেই এসব মানতে পারছে না। সে নিজেকে সামলিয়ে বলে, মিথ্যে, সব মিথ্যে, তুই সব বানিয়ে বানিয়ে বলছিস। নিজেকে এতটাও নিচু করো না যে পরে নিজের সাথে নিজের চোখ না মেলাতে পারো। এমন না হয় অনুতাপের আগুনে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাও। আমার কথা মানো না মানো, এটাই সত্যি। আমার কাজ ছিল তোমায় সত্যি জানানো, তা আমি জানিয়ে গিয়ে এখন আমার আর কোনো দায়বদ্ধতা নেই। তোমায় আর আমার মতো চরিত্রহীনা চেহারা দেখতে হবে না। চলে যাচ্ছি আমি আজীবনের জন্য। এই বলে সায়রা গেট খুলে আরুষের বাবা মায়ের সামনে গিয়ে হনহনিয়ে চলে যায়। আরুষের বাবা মা অনেক ডাকার পরও শোনেনি, তাই তারা আরুষের কাছে যায়। গিয়ে দেখে আরুষ মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আরুষের মা আরুষকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, কিন্তু আরুষের কোনো হেলদোল নেই। আরুষের মা আরুষকে ধাক্কা দিতেই আরুষের হুঁশ আসে, আর সে কিছু না বলে বাইরে সায়রার পিছনে চলে যায়। সাথে আরুষের বাবা মাও। বাসার বাইরে গিয়ে সায়রাকে খুঁজতে থাকে। একটু সামনে গিয়ে দেখে সায়রা রাস্তার মাঝ বরাবর হেঁটে চলেছে। আরুষ পিছন থেকে অনেকবার সায়রাকে ডাকে, কিন্তু সায়রা শুনে না। এমন সময় আরুষ দেখে একটা ট্রাক ফুল স্পিডে সায়রার দিকে তেড়ে আসছে। তাই আরুষ দৌড়ে সায়রার কাছে যাওয়ার চেষ্টা করে। হঠাৎ আরুষ চিৎকার দিয়ে ওঠে, সায়রা! সকলেই ওটির সামনে পায়চারি করছে। আরুষ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে আছে সায়রার বাবা মা, আরুষের বাবা মা ও জান্নাত। সকলের চেহারাতে এক দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণ পরেই ওটির লাল লাইটটা অফ হয়, আর ভেতর থেকে এক ডাক্তার আর নার্স কথা বলতে বলতে বের হয়। আরুষ দৌড়ে ডাক্তারের কাছে যায়, সাথে সকলে তার সামনে গিয়ে দাঁড়ায়। ডাক্তার, সায়রা কেমন আছে? ও ঠিক আছে তো? কিছু হয়নি? কি হলো, আপনি কথা বলছেন না কেন? কুল ডাউন মিস্টার খান, আমাকে বলার সুযোগ দিন। বলুন না, সায়রা ঠিক আছে তো? ইয়েস, শি ইজ ফাইন, কিন্তু এখনও সঠিকভাবে বলতে পারছি না, কেননা তিনি বেশ জোরেই মাথায় আঘাত পেয়েছেন। যদি 24 ঘন্টার মধ্যে তার জ্ঞান না ফিরে, তাহলে আমাদের ভয় আছে যে তার হয়তো শর্ট মেমোরি লস হতে পারে। মানে তিনি হয়তো কিছু সময়ের জন্য স্মৃতি মুছে যেতে পারে। যে কোনো ব্যক্তি তার স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতে পারে, কিন্তু এমন হওয়ার চান্স খুবই কম। তাও আমরা কিছু গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। এই বলে ডাক্তাররা চলে যায়, আর আরুষ সেখানে ধপ করে বসে পড়ে। তার মাথায় এখন শুধু সেই ডাক্তারের বলা কথাগুলোই ভনভন করছে, আর নিজেই নিজেকে বলছে, তাহলে কি সায়রা তাকে ভুলে যাবে? ভুলে যাবে যে সে আরুষের? সায়রা ভুলে যাবে যে সে আরুষকে ভালোবাসে? না, সায়রা কিছুতেই ভুলতে পারবে না। আমি ভুলতে দেব না ওকে। ওকে আমায় মনে রাখতে হবেই। তখন জান্নাত এসে আরুষের কাঁধে হাত রাখে, আর তা দেখে আরুষ বলে, সব আমার দোষ, তাই না জান্নাত? আজ আমার জন্য সায়রার এমন অবস্থা, তাই না? আমি ওকে বাঁচাতে গিয়ে নিজে আঘাত করে ফেললাম। আমি অনেক বাজে, তাই না? আজ ওর এই অবস্থার জন্য শুধু আমি দায়ী। কেন যে আমি আগে ওর কথাগুলো শুনলাম না? কেন? দেখেন ভাইয়া, আমি জানি না আপনাদের মাঝে কি হয়েছে, কিন্তু এতটুকু বুঝেছি যে হয়তো অনেক বড় কিছুই হয়েছে, যার জন্য আজ আপনাদের দুইজনের আজ এই অবস্থা। কিন্তু আজ সায়রার সাথে যা হয়েছে তা অনিচ্ছাকৃত। আপনি তো ওকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সায়রা আঘাত পেয়ে যায়। এটাতে তো আপনার কোনো দোষ নাই। না, আমারই দোষ। না আমি ওকে ওইসব বলতাম, আর না ও আমার সাথে রাগ করে বের হতো আর এইসব হতো। কি হয়েছিল তখন, তাই তো ভাবছেন? তাহলে চলুন কিছু সময় আগে গিয়ে ঘুরে এসে দেখি কি হয়েছিল। যখন আরুষ বাসার বাহিরে গিয়ে সায়রাকে খুঁজতে থাকে, তখন একটু সামনে গিয়ে দেখে সায়রা মাঝ রাস্তায় বরাবর হেঁটে চলেছে। আরুষ পিছন থেকে অনেকবার সায়রাকে ডাকে, কিন্তু সায়রা শোনে না। এমন সময় আরুষ দেখে একটা ট্রাক ফুল স্পিডে সায়রার দিকে তেড়ে আসছে। তাই আরুষ দৌড়ে সায়রার কাছে যাওয়ার চেষ্টা করে, আর গিয়ে সায়রাকে বাঁচিয়েও ফেলে। সে সায়রাকে নিয়ে রোডের অন্য পাশে ফেলে, আর ট্রাকটিও অন্য পাশ দিয়ে চলে যায়। আকাশ ভয়ে সায়রাকে আগলে রাখে, কিন্তু শেষ আর রক্ষা হয়নি। আরুষ উঠে যখন সায়রাকে ওঠাতে চায়, তখন সে দেখে পাশে রক্ত। তা দেখে আরুষ ভয় পেয়ে যায়।
সে আস্তে আস্তে সায়রাকে ডাকতে থাকে, কিন্তু না, সায়রার কোনো হেলদোল নেই। সে সায়রাকে নিচের বাহু ধরে নিতেই দেখে সায়রা যেখানে পড়েছিল সেখানে একটা বড় ইটের টুকরো, আর ইটের গায়ে রক্ত, আর সায়রার মাথা থেকে অনবরত রক্ত পড়েই চলেছে। আরুষের বুঝতে দেরি নেই কি হয়েছে। তখন আরুষ চিৎকার করে বলে ওঠে, সাইরা, সাইরা চোখ খুলো, এই সাইরা। তখন আরুষের বাবা মা আসে, আর সায়রা এর এমন অবস্থা দেখে তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটালের জন্য রওনা দেয়। যা হওয়ার হয়ে গিয়েছে, তা তো এখন আমরা বদলাতে পারবো না। এখন আল্লাহ বাদে কেউই আমাদের সাহায্য করতে পারবে না। এই কথা শুনে আরুষ আর দেরি না করে অজু করতে চলে যায়, আর হসপিটালে নামাজ ঘরে গিয়ে নামাজ পড়তে থাকে। মোনাজাতের সময় চিৎকার করে কান্না করতে থাকে, আর আল্লাহর নিকট সায়রাকে ভিক্ষা চেতে থাকে। আরুষের এমন পাগলামো দেখে সবার চোখে পানি চলে আসে। 18 ঘন্টার মাথায় সায়রার জ্ঞান ফেরে। সকলেই আল্লাহকে শুকরিয়া আদায় করে। আরও সেই খবর পাওয়ার সাথে আল্লাহকে শুকরিয়া আদায় করে এবং দ্রুত সায়রার কাছে যায়। সায়রা আস্তে আস্তে চোখ খোলে। চারিদিকে সকলেই ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। সকলেই একে একে সায়রাকে একটা ঝেঁটা জিজ্ঞেস করে। সায়রা হু হ্যাঁ জবাব দেয়। আকাশ দূর থেকে দাঁড়িয়ে সায়রাকে দেখছিল। একে একে সকলে বেরিয়ে যায়। সায়রা দরজার দিকে তাকাতেই আরুষকে দেখতে পায়। সে আরুষের দেখে মুখ ঘুরিয়ে নেয়। আরুষ ধীর পায়ে সায়রার দিকে যায়। একটা চেয়ার টেনে সায়রার সামনে বসে। ওর হাত দুটো নিজের হাতের ভাঁজে নেয়। সায়রা এখনো অন্যদিকে মুখ করে শুয়ে আছে। কি আমার দিকে তাকাবে না? কথা বলবেন আমার সাথে? সায়রা অবাক হয়ে আরুষকে দেখছে, কেননা আরুষ আজ প্রথমবার ওকে তুমি করে বলছে, কিন্তু অতঃপর নিজেকে সামলিয়ে আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আমি জানি আমার কোনো ক্ষমা নেই, আমি তোমার কাছে ক্ষমা চাইবো না। তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু তা আমার কাছে থেকে। আমি তোমার দেওয়া সকল শাস্তি মাথা পেতে মেনে নিব। আমাকে তুমি শাস্তি দাও, কিন্তু আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি বাঁচবো না তোমাকে ছাড়া। তুমি আমায় চোখের সামনে যা দেখেছো, যা বলেছো, আমি তাই বিশ্বাস করেছি, কিন্তু তার পিছে লুকিয়ে থাকা সত্যটা আমি বোঝাতে পারিনি, বুঝতে পারিনি তোমার ভালোবাসা। সরি ফর দ্যাট। তুমি আমায় বারবার সত্যি বলতে চেয়েছো, কিন্তু আমি শুনতে চাইনি। প্রত্যেকবার আমি তোমায় অপমান করেছি, তোমার ভালোবাসাকে মিথ্যা বলেছি। মাফ করে দিও। না আছে তোমার প্রতি অভিমান, না আছে রাগ, আছে অভিযোগ। দোষ তো আর তোমার না, আমার। আমি এই তোমায় নিজের থেকে বেশি ভালোবেসেছিলাম, তাই তো আজকে আমার তার মূল্য দিতে হচ্ছে। আমি নিজেই ভেঙে গেছি। আমি নতুন করে সব শুরু করতে চাই, কিন্তু তা তোমার সাথে না, নিজের মতো করে। আমি আর সবার মতো স্বার্থপর হতে চাই, নিজের জন্য ভাবতে চাই। সবার কথা ভাবতে ভাবতে আজ আমি নিজেই সব হারিয়েছি। পদে পদে অপমানিত হয়েছি, চরিত্রহীন প্রমাণিত হয়েছি। আর চাই না কোনো অপবাদ। তুমি আমার কাছে থাকলে আমার সেই কথাগুলো বারবার তাড়া করে, আমাকে আরো কষ্ট দেয়। বারবার তোমার বলা কথাগুলো আমার কানে বাজে। আমি আর পারবো না এসব সহ্য করতে। তাই প্লিজ তুমি চলে যাও এখান থেকে, থাকতে দাও আমার মতো করে। বলেই হোহা করে কান্না করে দেয় সায়রা। আরুষ তা দেখতে পারছে না। তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আরুষ সায়রার কাছে যেয়ে তাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে। সায়রা ছুটার চেষ্টা করে, কিন্তু পারে না। একে তো শরীর দুর্বল, তার উপর হাতে ক্যানেলা লাগানো। তাই সায়রা চুপচাপ আরুষের বুকে মাথা রেখে কান্না করে যাচ্ছে। একটা সময় সায়রা কান্না অফ হয়। তা দেখে আরুষ সায়রার কাছে যেয়ে তার কপালে চোখ বন্ধ করে গভীরভাবে চুমু দিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। সূর্য অস্ত গিয়ে চারিদিকে অন্ধকার ছড়িয়ে দিয়েছে। রাস্তার পাশে সোডিয়ামের লাইটের আলোয় আলোকৃত হচ্ছে রাস্তাঘাট। ব্যস্ত এই শহরে ছুটে চলেছে সবাই। সকলে সকলের কাজে ব্যস্ত। কারোর সময় নেই কাউকে দেখার। পার্কের এক বেঞ্চে বসে আছে আরুষ, মাথায় দুটো হাত চেপে। চোখ দিতে অনবরত পানি পড়ে যাচ্ছে। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু আজ আরুষ তা মানতে পারছে না। কেন না, তার চোখের পানি যে আজ বাঁধ মানছে না। আরুষ এখন নিজের জীবনের হিসাব মেলাচ্ছে। কি থেকে আজ কি হয়ে গেল। একসময় সে তার ভালোবাসা ছিল, আজ সেই তার থেকে দূরে। একসময় সায়রা আরুষের ভালোবাসার জন্য এমন ছটফট করত, আর আজ আরুষ বুঝতে পারছে না তার কি করা উচিত। সে কি পারবে সায়রা থেকে দূরে যেতে? পারবে কি সায়রা ছাড়া থাকতে? না, সে পারবে না, কোনো মতেই পারবে না। আরুষ যখন এইসব ভাবছে, তখন কেউ এসে ওর কাঁধে হাত রাখে।
এতে ওর ভাবনায় ছেদ পড়ে। সে মাথা তুলে তাকিয়ে দেখে জান্নাত। জান্নাত চুপচাপ এসে আরুষের পাশে বসে। আরুষ জান্নাতকে দেখে নিজের চোখের পানি মুছে ফেলে। আজ জান্নাতের আরুষের উপর মায়া হচ্ছে। চুলগুলো পুরো অগোছালো, চোখগুলো একদম লাল হতে ফুলে গিয়েছে, গালের এক কোণে পানি চিকচিক করছে, সাদা শার্টের মধ্যে থোকো থোকো রক্তের ছাপ স্পষ্ট। এত তাড়াতাড়ি হার মেনে নিলেন ভাইয়া? এত সহজে হেরে যেতে দিলেন নিজের ভালোবাসাকে? কে বলেছে আমি হেরে গেছি বা আমি হার মেনে নিয়েছি? তা না হলে এখানে একা বসে বসে কেন নিজের চোখের জল ফেলছেন শুনি? নিজেকে স্ট্রং করছি যাতে পরবর্তীতে এই অবাধ্য চোখের জল যেন আর না পড়ে। আর তার থেকেও বড় কথা, নিজেকে টাইম দিচ্ছি যে আমার এখন কি করা উচিত। একবার যদি সাইরের কথাগুলো শুনতাম তাহলে আজ হয়তো পরিস্থিতি এমন হতো না। আমি বলবো না, দোষ এইখানে শুধু আপনার। আপনাকে তেমন দোষ দিতে পারছি না, কেননা আপনাকে যা বোঝানো হয়েছে তাই বুঝেছেন। কিন্তু তারপরও আপনার নিজের ভালোবাসার ওপর বিশ্বাস রাখা দরকার ছিল। জানেন সাইরা নির্ভয়ে আপনাকে সেই কথাগুলো কিভাবে বলেছিল? আরও সেইবার জিজ্ঞাসু দৃষ্টিতে জান্নাতের দিকে তাকায়। কেননা ওর বিশ্বাস ছিল যে আপনি ঠিক ধরে ফেলবেন যে ও মিথ্যা বলেছে। ও যে কোনো কারণে বাধ্য হয়ে এসব করছে তা আপনি বুঝতে পারবেন, কেননা আপনি সাইরাকে ছোট থেকে চিনতেন। আর সব থেকে ভালো আপনি ওকে চিন। ওর হঠাৎ এমন বিহেভিয়ার করার পেছনে যে কোনো কারণ আছে তা আপনার 1 মিনিটে বোঝার কথা ছিল, কিন্তু আফসোস আপনি তা বুঝেননি। আপনি শুধু ওর মুখের কথাগুলোর উপরই বিশ্বাস করেছিলেন, ওর মনের কথাটা বোঝার চেষ্টা করেননি, অবিশ্বাস করেছিলেন ওকে আর ওর ভালোবাসাকে। কিন্তু তাও সায়রা আপনার প্রতি নিজের ভালোবাসাকে কমতে দেয়নি, সকল কষ্ট মুখ বুঝে সহ্য করেছে, কেননা ওর নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল যে আপনি ঠিকই তার হবেনি, আর ঠিক আপনি ওরই হলেন। বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছি না ওকে? আদৌ কি সে আমায় মাফ করবে, মেনে নিবে আমায়? একটা কথা মনে রাখবেন ভাইয়া, যদি দেখেন ভালোবাসার মানুষটিকে আপনি কিছুতেই ক্ষমা করতে পারছেন না, তাহলে ভেবে নেবেন যে আপনার মনের মধ্যে কখনো তার জন্য ভালোবাসা ছিলই না। কারণ ভালোবাসার মানুষ যতই কষ্ট দিক না কেন তার উপর রাগ করে থাকা যায় না, আর তাকে কষ্ট দেওয়াও যায় না। তাকে কষ্ট দিলে নিজেকে তার থেকে বেশি কষ্ট অনুভব করতে হয়। হয়তো কিছু সময় রাগ অভিমানের জন্য ভালোবাসা প্রকাশ করা যায় না, কিন্তু তাই বলে ভালোবাসা কমে গেছে তা ভাবা বোকামি। তাই বলছি, আপনারা এখন সর্বপ্রথম দায়িত্ব সাইরাই রাগ ভাঙানো আর ওকে আপন করে নেওয়া, ওর না চাওয়া সত্ত্বেও ওকে নিজের সাথে বেঁধে রাখা। আর বাকি আপনার কি কি করতে হবে তা তো আমার থেকে আপনিই ভালো জানেন। আরুষ এতক্ষণ মন দিয়ে জান্নাতের কথাগুলো শুনছিল। জান্নাতের কথা সে বুঝে গিয়েছে যে তার কি করতে হবে। সে জান্নাতকে বলে, থ্যাঙ্কস জান্নাত, আজ তুমি না থাকলে আমি সঠিক ডিসিশন নিতে পারতাম না। এখন আমি জানি আমার কি করতে হবে। এই বলে একগাল হেসে ইন হসপিটাল। সায়রা চোখ বন্ধ করে শুয়ে আছে। এমন সময় তার দম বন্ধ হয়ে আসতে শুরু করলো, শ্বাস নিতে কষ্ট হতে থাকে। সে চটজলদি চোখ খুলে যা দেখলো তাতে ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। আরুষ ওর ঠোঁট দুটো আঁকড়ে ধরেছে। আরুষ যে এমন পরিস্থিতি, এমন জায়গায় এমন কিছু করতে পারে তা সায়রার কল্পনারও বাইরে। সায়রা নিজেকে সামলিয়ে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। এক হাত দিয়ে ধাক্কা দিতে থাকে আরুষকে, কিন্তু আফসোস সে চুল পরিমাণও আরুষকে সরাতে পারেনি। কিছুক্ষণ পর আরুষ সরে আসে আর সায়রা রেগে বলে, হোয়াট দ্য হেল, এসবের মানে কি? কোন সবের? তুমি ভালো করেই জানো আমি কিসের কথা বলছি। তুমি আগে এটা কি করলে? তুমি ও ওইটা কেন তুমি বুঝো না কি করছি? বউকে আদর করছি। আপনি না আমায় বউ মানেন না, তাহলে এখন আবার বউয়ের কাছে আসছেন কেন? তাও আবার আমার মতো চরিত্রহীনের কাছে। তুমি চরিত্রহীনা নও, বরং তুমি তো ফুলের মতো পবিত্র। তোমার সাথে কারোর তুলনা হয় না। আর হ্যাঁ, কে বলেছে আমি তোমায় বউ মানি না? আমি তো মনে প্রাণে শিরায় উপশিরায় ধমনী হৃৎপিণ্ড কলিজা হাত পা কান চোখ গলা সব কিছু দিয়ে তোমায় আমার বউ মানি। কিন্তু আমি এখন আপনাকে স্বামী হিসেবে মানি না। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি, গট ইট? নো, আই ডোন্ট গট ইট। তুই মানো আর না মানো, আমি তোমার স্বামী আর তুমি আমার বউ। আর তুমি বললে হলো নাকি? আমি যা বলবো তাই হবে, বুঝলে? এখন সরো, শুতে দাও, অনেক ঘুম পাচ্ছে। সায়রা অবাক হয়ে বলে, সরব মানে সরো, আমি তোমার সাথে ঘুমাবো। পাগল হয়ে গিয়েছো? এই বেডে তুমি আর আমি একসাথে কিভাবে ঘুমাবো? সোফা আছে, সোফায় ঘুমাবো। আর তার থেকেও বড় কথা, তুমি এখানে ঘুমাবে কেন? বাসায় যাও, নিজের বেডে গিয়ে ঘুমাও। বাসায় তো বউ নাই আমার, যে বউ ছাড়া ঘুম আসে না। ঢং, যাও তো এখান থেকে।
আরুষ আর কিছু না বলে ধপ করে সায়রার পাশে শুয়ে পড়ে। তা দেখে সায়রা চেঁচিয়ে ওঠে, আরে আরে করছো কি? বেড থেকে নামো বলছি, নামো। নামবো না। এই বলে আরুষ আগলাভাবে সায়রাকে জড়িয়ে ধরে যাতে হাতের ক্যানেলা ব্যথা না পায়। সায়রা বকবক করতেই থাকে, কিন্তু আরুষের এতে কোনো ভ্রুক্ষেপ নাই। একসময় সায়রা ক্লান্ত হয়ে চুপ হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে। আরুষ সায়রার কোনো সারা শব্দ না পেয়ে মাথা তুলে দেখে সায়রা ঘুমিয়ে আছে। তা দেখে আরুষ বলে, তুমি চাও আর না চাও, থাকতে তো তোমায় আমার সাথে হবে। একবার তোমায় নিজে থেকে দূর করে ভুল করেছি, সেই ভুল আমি আর দ্বিতীয়বার করছি না। চিন্তা করো না জান, খুব জলদি আমি সব ঠিক করে দিব, প্রমিস। এই বলে সায়রার কপালে এক ভালোবাসার স্পর্শ এঁকে আবার ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। এক অন্ধকার রুমে রুহানকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। রুহান বারবার বাঁধন খোলার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই তার চেষ্টা বিফলে যাচ্ছে। বারবার বলছে, কেউ আছে? আমাকে এখানে কেন আনা হয়েছে? কি চাই আপনাদের? কিন্তু কারোর কোনো সারা শব্দ নেই। রুহান সেই বাঁধন খোলার সাথে অনেকক্ষণ ধস্তাধস্তি করার পরও যখন কোনো কাজ হলো না, তখন সে হাল ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকে আর অপেক্ষা করতে থাকে কারোর আশার। প্রায় কিছুক্ষণের মধ্যেই রুহানের অপেক্ষার প্রহর শেষ হয়। দরজা ঠেলে কেউ রুমে প্রবেশ করে। দরজা খোলার শব্দে রুহান সামনে তাকায়, কিন্তু এতক্ষণ অন্ধকারে থাকার পরে বাইরে আলো তার সহ্য হলো না। সে চোখ খিচে বন্ধ করে ফেলল। পায়ের কদমের আওয়াজ ধীরে ধীরে বাড়তে থাকে। রোহান বুঝতে পারে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ একটি কণ্ঠ তার কানে ভেসে আসে, কেমন লাগছে এখানে। রোহান অনেক কষ্টে চোখ দুটো খুলে বলে, কে আপনি? কি চাই আপনার? কেন এনেছেন আপনি আমাকে এখানে? ছেড়ে দেন বলছি। আপনি হয়তো জানেন না আমি কে আর আমি কি কি করতে পারি। আমি ভালো করে জানি তুই কে আর কি কি করতে পারিস। আর রইল, তোকে এইখানে কেন এনেছি তা তুই একটু পরে জানতে পারবি। মানে কি বলতে চাইছেন আপনি? আর কে আপনি? আমি কি বলতে চাইছি তা তুই ভালো করে বুঝেছিস আর জানতে চাস আমি কে, তাই না? তো শুনে রাখ, আমি তোর জম। দেখতে চাইবি না তোর জম দেখতে কেমন? তখনই রুমের সকল লাইট জ্বলে ওঠে। চোখে আলো পড়ায় রুহান চোখ খিচে বন্ধ করে ফেলে। পরে আস্তে আস্তে চোখ খুলে সামনে যাকে দেখে তাকে দেখেই রুহানের চোখ ছানা পোড়া। কেননা সামনে আর কেউ না, আরুষ দাঁড়িয়ে আছে, তাও আবার তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে, যেন এখনই ওর চোখ দিয়ে আগুন ঝরে পড়বে। আরুষকে এইভাবে দেখে ভয়ে রুহানের গলা শুকিয়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। রুহান নিজেকে কোনো মতে সামলিয়ে বলে, এসব কি হচ্ছে আরুষ? আমায় তুই কেন এখানে এভাবে বেঁধে রেখেছিস? যেতে দে আমায়। তোকে এইখানে এক বিশেষ কারণে আনা হয়েছে। কি কারণে? আরে তুই এত ঘামছিস কেন? আজ তো এত গরমও নয়, তার উপর রুমে তো ফ্যান চলছেই। তেমন কিছু না, তার আগে তুই বল কেন আমায় এখানে এভাবে আটকে রেখেছিস? যেতে দে আমায়। তাই তো, কেন এনেছি তোকে আমি এইখানে? মনে পড়েছে, তোকে তোর সকল অপকর্মের শাস্তি দিতে। আসলে তোর পাপের খরানা এখন ভরে গেছে, তাই তোকে তো এখন শাস্তি পেতেই হবে। কি বলছিস এইসব? কিসের শাস্তি? কিসের কি? রুহানের এমন কথায় আরুষ রেগে যায় আর ধাপ করে রুহানের হাতের উপর নিজের হাত দুটো চেপে ধরে বলে, কিসের কি, তাই না? এত ইনোসেন্ট কিভাবে সাজতে পারিস তুই, যেন তুই কিছুই করসনি? কেন করলি তুই এসব আমার আর সায়রার সাথে? কেন আলাদা করলি আমাদের, বল? হঠাৎ রুহান হু হু করে হেসে ওঠে আর তারপর বলে, তাহলে শেষ পর্যন্ত সায়রা তোকে সত্যিটা বলেছে, কিন্তু তাতে কি? আমার যা করার ছিল আমি করে ফেলেছি। তোদের দুইজনের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে যে এখন সম্পর্কে ফাটল ধরে গিয়েছে। আরুষ রুহানের হাত দুটো আরো চেপে ধরে বলে, কেন করলি এমন, বল কেন করলি এমন? শুধুমাত্র তোর আর সায়রা থেকে প্রতিশোধ নিতে। তোর জন্য আমি সায়রাকে নিজের করতে পারিনি, নিজের করে পাইনি। সেই কলেজ লাইফ থেকে আমি ওকে ভালোবাসি, কিন্তু ও তোকে ভালোবাসতো। তুই বাদে অন্য কাউকে পাত্তা দিত না, সেজন্য ও আমায়ও পাত্তা দেয়নি, ইগনোর করেছে আমায়। রোহান চৌধুরীকে ইগনোর করেছে সে বাবা যায়। এটা আমার ইগুতে লাগে, তাই চেয়েছিলাম ওকে পটাতে, তাই তোর সাথে বন্ধুত্বের নাটক করি। কিন্তু যখন আমি ওকে প্রপোজ করি তখন তুই আর সায়রা মিলে আমায় পুরো ভার্সিটির সামনে অপমান করলি আর আমায় মারলি। তখন ওই জিদ চেপে বসেছিল যে তোকে আর সায়রাকে আমি আলাদা করেই রাখবো। তাই তো আমি সায়রাকে ভয় দেখাই যে যদি ও আমার কথা না মানে তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। আর সায়রাও মেনে যায়, সক্ষম হয় তোদের আলাদা করতে। কিন্তু তাতেও আমার মন ভরেনি। আমার যে তখন সায়রার উপর প্রতিশোধ নেওয়া শেষ হয়নি, তাই তো ওকে নিজের করতে চেয়েছিলাম আর নিজের কাছ থেকে শাস্তি দিতে চেয়েছিলাম। কিন্তু মাঝে তুই এসে আবার সায়রাকে কেড়ে নিলি, তাই তো তোদের দুজনকে আবার আলাদা করার চেষ্টা করি আর তোর কানে ওর নামে বিষ দিতে থাকি। তোকে তো আমি
এই বলে আরুষ রুহানকে ছেড়ে দিয়ে একটা স্টিক হাতে নেয় আর ওইটা দিয়ে রুহানকে ইচ্ছে মতো পেটাতে থাকে আর বলতে থাকে, আজ তোর জন্য আমরা দুইজন এত কষ্ট পাচ্ছি। তোর জন্য আমি আমার সাইরাকে এত কষ্ট দিয়েছি, ওকে ভুল বুঝেছি, ওর সাথে বাজে বিহেভ করেছি। তোকে তো আমি ছাড়বো না, আজ তো তোকে মেরেই ফেলবো আমি। এই বলে আবার মারতে থাকে। মারতে মারতে এক সময় ওকে রক্তাক্ত করে ফেলে। পরে এক সময় ওকে ছেড়ে দেয় আর কাকে যেন ফোন করে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন পুলিশ এসে হাজির। আরুষ তাদের কিছু টাকা দিয়ে বলে রোহান যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়, কোনোভাবেই যেন ছাড়া না পায়। পুলিশরা আরুষের কথার মতো রোহানকে নিয়ে যায় আর কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে। এইদিকে দেখতে দেখতে আজ প্রায় এক সপ্তাহ কেটে গেল। সায়রা এখন বেশ সুস্থ, সবই আরুষের কারণে। এই কয়দিন আরুষ সায়রার সাথে একদম ফেভিকলের মতো চিপকে ছিল। সায়রার সকল কাজ সে নিজে করে দিয়েছে। সায়রার কখন কি প্রয়োজন তার দিকে খেয়াল রেখেছে। এর মধ্যে অনেকবার সায়রা এই রাগ ভাঙার ট্রাই করেছে, কিন্তু পারেনি। তাও আরুষ নিজের প্রচেষ্টা চালিয়ে চলেছে। আজ সায়রাকে রিলিজ দেওয়া হবে। আরুষ সকল ফর্মালিটিস পূরণ করে সায়রার কেবিনে আসে। তারপর সায়রাকে নিজের সাথে নিয়ে যেতে নিলে সায়রা তার সাথে যেতে মানা করে দেয়। সে নাকি আরুষের সাথে আরুষের বাসায় যাবে না, বরং নিজের বাসায় যাবে। অনেকে জোরাজুরির পরও আরুষ সায়রাকে মানাতে পারল না। আর সায়রার বাবা মাও বলছিল ওদের সাথে যেতে, তাই কিছু বলতে পারল না। সায়রা চলে গেল ওর বাবা মায়ের সাথে। গাড়ি চলছে আপন গতিতে। সায়রা চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে শুয়ে আছে। এমন সময় গাড়িটি জোরে ব্রেক মারে, যার ফলে সায়রা সামনের দিকে ঝুঁকে পড়ে। সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। সায়রার বাবা বাইরে যায় দেখতে কি হয়েছে, সাথে তার মাও। কিন্তু অনেকক্ষণ যাবৎ তারা আর ফিরে আসে না, তাই সায়রা বাধ্য হয়ে বাইরে যায়। বাইরে গিয়ে দেখে তার বাবা মা নেই। সায়রা এইদিক ওইদিক খুঁজতেই থাকে। তখন একজন মাস্ক পরা লোক সামনে এসে দাঁড়ায়। সায়রা কিছু বুঝে ওঠার আগেই ওর মুখে কি যেন স্প্রে করে। হঠাৎ সায়রার মাথা ঘুরতে থাকে আর চোখ দুটো বন্ধ হয়ে আসে। সায়রা যখন পড়ে যেতে নেয় তখন সেই ব্যক্তিটি ওকে ধরে ফেলে আর তারপর ওকে নিজের গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। পুরো রুম অন্ধকারে আচ্ছন্ন। বাইরে থেকে আসে সোডিয়াম লাইটের আলোয় আলোকৃত হচ্ছে রুমটি। সেই রুমের মধ্যেই সায়রাকে একটা বেডে শুইয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই তার জ্ঞান ফিরেছে, কিন্তু চোখ খুলতে পারছিল না। অনেক কষ্টে সে আদো আদো করে চোখ মেলে। চোখ খুলে সে বসার চেষ্টা করে। কোনো মতে সে উঠে বসে, তারপর মাথায় হাত দিয়ে বসে। মাথাটা একদম ভার হয়ে আছে। তারপর সে চোখ ঘুরিয়ে চারিদিক পর্যবেক্ষণ করতে থাকে। অন্ধকার হওয়ায় তেমন বোঝা যাচ্ছে না। বাইরে আবছা আলোতে এতটুকু বুঝতে পারছে সে কোনো রুমের মধ্যে আছে। সায়রা মনে করার চেষ্টা করতে থাকে সে এইখানে কিভাবে এলো। তখন তার মনে পড়ে সে তো তোর বাবার মার সাথে বাসায় যাচ্ছিল। পরে রাস্তায় কিছু লোক এসে তাদের ঘিরে ধরে, আর পরে কি হয় তার মনে নেই। যখন সে এইসব চিন্তা করছিল তখনই সে দরজা খোলার আওয়াজ পায়। সায়রা ও সেই দিকে স্থির দৃষ্টিতে তাকায়। দরজা খুলে কেউ যেন লাইটটা অন করলো। সামনে থাকা ব্যক্তিটিকে দেখে সায়রা ভড়কে যায়। সে অবাক হয়ে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে আছে আর বলে, আরুষ? হ্যাঁ, সামনে থাকা ব্যক্তিটি আরুষ। সে কিডন্যাপ করেছে সায়রাকে। আরুষ ধীর পায়ে সায়রার সামনে যায় আর তার পাশে বসে। এতে সায়রা কিছুটা সরে বসে। এতে আরুষ এক তাচ্ছিল্যের হাসি দেয়। তা দেখে সায়রার গা জ্বলে যায়। সে তখন বলে ওঠে, তোমার সমস্যা কি? আমাকে কোথায় নিয়ে এসছো? আমি কোথায়? আমাকে কেন এনেছো এখানে? আরে আরে আস্তে আস্তে, একসাথে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব শুনি? ফজলামো করতেছো? কোথায় আমি? কেন নিয়ে আসছো আমাকে এখানে? কোথায় আনছি তা তো জানি না, বাট কেন আনছি এটা বলতে পারি। আরুষ সায়রার দিকে একটু ঝুঁকে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আমি তোমায় এখানে হানিমুন করতে আনছি। যেহেতু আমাদের হানিমুন করা হয়নি, তাই ভাবলাম হানিমুনটা আগে সেরেই ফেলি। কি বলো? মজা করতেছো আমার সাথে? আর এইসব করে কি প্রমাণ করতে চাইছো যে তুমি আমায় অনেক ভালোবাসো? প্রমাণ করতে চাইবো কেন? আমি তো তোমায় ভালোবাসি। ভালোবাসো? ভালোবাসলে আমার কথাগুলো শুনতাম, আমায় ভুল বুঝতা না, আমায় এমন চরিত্রহীনা বলতে পারত না। এসব এই জন্যই তো করতেছো, যাতে তোমার কাছে ফিরে আসি। তাহলে শুনে রাখো, আমি আর ফিরছি না তোমার কাছে, কেননা তোমার সাথে আমার মতো চরিত্রহীনা মেয়েকে মানায় না। সে যাই হোক, আমি এখন বাসায় যাব।
যেতে দিন আমায়। এই বলেই বেডে থেকে রেগে তাড়াতাড়ি করে নামতে লাগলো সায়রা। এতক্ষণ আরুষ চুপ করে নীরব দর্শকের মতো সায়রার সব অভিযোগ শুনছিল, কিন্তু এখন সায়রাকে উঠতে দেখে তাড়াতাড়ি করে হাত টান দিয়ে তাকে বেডে বসিয়ে তার হাতগুলো নিজের হাতের মধ্যে নিয়ে করুণভাবে বলে, সরি জান, আই এম সো সরি। আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি, আর আমার অপরাধের এত সহজে ক্ষমা নেই তাও জানি, কিন্তু আমাকে একটা সুযোগ দাও। আমি এবার তোমাকে কোনো অভিযোগের সুযোগ দিব না, প্রমিস। কোনো কষ্ট দিব না, অবিশ্বাস করব না, সব সময় আগলে রাখবো। প্লিজ আমাকে আর একটিবার সুযোগ দাও প্লিজ। সায়রা আরুষের এমন করুণ চাহনিতে নিচে আরো দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল না হয়েও উপায় নেই, সে যে আরুষের প্রতি আগে থেকেই দুর্বল। আরুষের সামনে সে যে নিজেকে শক্ত রাখতে পারে না নিজেকে ঠিক রাখতে। আরুষের চোখের দিকে তাকালেই সে সব ভুলে যায়, কিন্তু সব কি চাইলেই ভোলা যায়? তার যে বারবার আরুষের করা সেই ব্যবহারের কথা মনে পড়ে যায়। সায়রা আরুষের চোখের দিকে তাকিয়ে বলে, সবকিছু মেনে নেওয়াটা কি এত সহজ? আমি তোমাকে কি করে আবার আগের মতো মেনে নিব? কি করে তোমার করা প্রত্যেকটা ব্যবহার ভুলে যাব? আমি ভেঙে গেছি আরুষ, পুরোপুরি ভেঙে গেছি। তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই এর চেয়ে ভালো তুমি তোমার মতো থাকো, আর আমায় আমার মতো থাকতে দাও, যেতে দাও আমায়। আরুষের হাত থেকে নিচের হাত ছাড়িয়ে উঠতে নিলেই পিছন থেকে আরুষ সায়রার হাত আটকিয়ে বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, আমি তোমাকে যেতে দিব না। সায়রা পিছন ফিরে আরুষের দিকে তাকিয়ে বলে, কি বাচ্চাদের মতো কথা বলছো? কি সত্যি পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার সাথে থাকতে চাই না, তাই বলে কি তুমি আমার সাথে জোর করবে? তুমি নিজেকে কি ভাবছো শুনি? যখন খুশি নিজে থেকে টানবে, যখন খুশি দূরে ছুঁড়ে মারবে, যা খুশি তাই করবে, আর আমি চুপচাপ সব মেনে নিব। না, তা কখনই হবে না। আমি এখনই চলে যাব। এই বলে সায়রা চলে যেতে নিলে